হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিরো সাম। আজকে আমরা লাকি অ্যান্ড একই সাথে আমরা প্রচণ্ড রকমভাবে এক্সাইটেড, কারণ আজকে আমরা পেয়েছি মিস্টার কৃষাণু রয়কে। কৃষাণু রয় 2014-এ গ্রুপ সিতে সিলেক্টেড হয়েছিলেন এবং তিনি বর্তমানে এসিটিও পদে কর্মরত। এর বাইরেও 2016-এ তিনি গ্রুপ এ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ পদে সিলেক্টেড হয়েছেন এবং তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর হিসেবে জয়েন করতে চলেছেন। আজকে আমরা কথা বলবো মিস্টার কৃষাণু রয়ের সাথে। কৃষাণু, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে রিসেন্টলি তুমি যে সিলেক্টেড হয়েছো, সাকসেসফুল হয়েছো, তার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। জানতে চাইবো, দুদিন আগেই রেজাল্ট বেরোলো, যখন তুমি জানতে পারলে যে তুমি সিলেক্টেড হয়েছো, 10th র্যাঙ্ক করেছো, কেমন ছিল তোমার প্রতিক্রিয়া? আমিও প্রথমে তোমাদের ধন্যবাদ জানাবো এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য। যখন আমি পরীক্ষা দিই, আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই পরীক্ষা দিচ্ছি, 2014, 15, 16। তো 16-এ অবশ্যই আমার লক্ষ্য ছিল এক্সিকিউটিভ প্রথম থেকেই, কিন্তু আলটিমেটলি 2016-এ পরীক্ষাতে আমি যখন আমার রেজাল্ট দেখি, অবভিয়াসলি আমি ভীষণ আনন্দিত হই। এবং যেহেতু আমার এটাই স্বপ্ন ছিল, তো স্বপ্ন বাস্তবায়িত হলে একটা মানুষ যতটা আনন্দিত হতে পারে, আমি তার থেকে অনেকটা বেশি আনন্দিত হয়েছিলাম। হ্যাঁ, স্বাভাবিক। অলরেডি যদিও তুমি 2014-এ সিলেক্টেড হয়েছিলে, গ্রুপ সিতে এসিটিও হিসেবে কাজ করছিলে, কিন্তু তোমার যেহেতু ড্রিম ছিল এক্সিকিউটিভে আসার, ডেপুটি কালেক্টরের পোস্ট, আরও বেশি করে সাধারণ মানুষের সাথে ইন্টারাকশনের যেখানে স্কোপ আছে, সেটার জন্য তোমার ড্রিম যখন সত্যি হয়েছে, ন্যাচারালি খুব আনন্দ। আমি জানতে চাইবো যে মোটিভেশনটা কোত্থেকে পেলে তুমি? মানে তোমার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, তারপরে তুমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পজিশনেতে ছিলে, সেইখান থেকে চাকরি ছেড়ে দেওয়ার মতো যে তুমি একটা বোল্ড ডিসিশন নিলে এবং তারপরে তুমি ডাব্লিউবিসিএস অ্যাসপায়ার করলে, এই মোটিভেশন কেন ডাব্লিউবিসিএস, এবং এই এনার্জিটাই বা কোত্থেকে পেলে যে তুমি এটা অ্যাসপায়ার করতে শুরু করলে? দেখো, আমি যেখানে চাকরি করতাম, অবভিয়াসলি আমি ফিনান্সিয়াল অনেকটা সাপোর্ট পেতাম এবং সব দিক থেকে আমার ফিনান্সিয়াল গ্রোথ এবং কেরিয়ার গ্রোথ অনেক বেটার হয়তো হতে পারতো, যেটা আমি নিজেও জানতাম। কিন্তু আমি ছোটোবেলা থেকে যে ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাড়িতে আমি অনেককেই দেখেছি যারা গভর্নমেন্ট সার্ভিস করে এসছে, এবং তার একটা জন্য একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা আমি তাদের মধ্যে দেখেছি, যে জিনিসটা কিন্তু আমি ওখানে পাইনি। কেন কি, ওখানে আমি একটা প্রাইভেট কোম্পানির মানি মেকিং মেশিন হিসেবে আমি কাজ করেছি, যেখানে আমি নিজে কোনো ইন্ডিভিজুয়ালিটি খুঁজে পাইনি। তার জায়গায় আমার মনে হয়েছে যে আমি যদি এরকম একটা প্ল্যাটফর্ম পাই, যেখানে আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবো এবং গভর্নমেন্টের যে সমস্ত পলিসিগুলো আছে সেগুলো বিভিন্নভাবে কতটা ফ্রুটফুল ওয়েতে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, তো এগুলো যদি আমি করতে পারি, হয়তো আমার ইনার ইনস্টিংক্ট থেকে আমি এই তাড়নাটা পেয়েছি যে আমাকে ওই দিকে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমি আমার চাকরি থেকে বেরিয়ে আসি এবং সেখান থেকে আমি প্রিপারেশন স্টার্ট করি। আলটিমেটলি আমি সফল। কৃষাণু, তুমি 2014-এতে সিলেক্টেড হয়েছিলে এবং তুমি এসিটিও পদে তুমি কর্মরত এখনও, কিন্তু তারপরে তুমি আবার ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এবং তুমি জয়েন করতে চলেছো ডেপুটি কালেক্টর হিসেবে। তোমার চোখেতে এই দুটো পোস্টের মধ্যে ডিফারেন্স কোথায়? কেন তুমি মনে করছো ইউ আর মোর কমফোর্টেবল আর এই পোস্টটা তোমার জন্য অনেক বেশি সুটেবল হবে, ডেপুটি কালেক্টরের পোস্ট, দ্যান এসিটিও এই পোস্টটা? দেখো, প্রথম থেকে তো আমি আগেই বলেছি যে আমার ইচ্ছে ছিল আমি এক্সিকিউটিভ হয়েই কাজ করি, যাতে করে আমি ডিরেক্ট গভর্নমেন্টের একদম গ্রাসরুট লেভেল থেকে কাজ করতে পারবো। তো কিন্তু প্রথমবারে আমি এসিটিওতে সিলেক্টেড হই এবং ওটা ছিল ডব্লিউবিসিএস গ্রুপ সিতে। তো অবভিয়াসলি আমি গ্রুপ এতে আসার জন্য অবভিয়াসলি চেষ্টা করেছিলাম এবং সেখান থেকেই আমি পড়াশোনা চালিয়ে গেছি। এবং যারা এই ব্যাপারে ওয়াকিবহাল তারা জানে যে এক একটা পরীক্ষা থেকে রেজাল্ট বেরোতে, মানে অ্যাপ্লিকেশন থেকে রেজাল্ট বেরোতে প্রায় 2 থেকে 2.5 বছর টাইম লেগে যায়। তার ফলে আমার যখন আমি রেজাল্টটা হাতে পাই, তখন অলরেডি আমাকে 2টো করে এক্সাম অলরেডি আমি দিয়ে রেখেছি, এরকম একটা সিচুয়েশন থেকে। তো এখন আমি সিলেক্টেড, তো সেক্ষেত্রে অলরেডি কিন্তু আমার 2017-এ এক্সামও দেওয়া আছে। তো সেই জায়গা থেকে এবার আমি কাজ করতে চেয়েছিলাম গ্রাসরুট লেভেলে, সেই জন্য ওখানে আমি ছিলাম গভর্নমেন্টের রেভিনিউ আর্নিং একটা বডিতে কাজ করতাম। আর এখানে রেভিনিউটা কীভাবে ইউটিলাইজ করা যায়, বেটার একটা গভর্নেন্স দেওয়া যায় কমন পিপলকে, সেই জন্য এখানে আমি কাজ করতে চাই। এবং এখানে কাজের জায়গাটা আমার মনে হয় অনেকটাই বেশি আমার জন্য খোলা থাকবে। কৃষাণু, আমি শুনেছি যে তুমি ইঞ্জিনিয়ারিং করার পরে মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে চাকরি করতে এবং ভালো পজিশনে ছিলে। সেই জায়গাতে তুমি যখন প্রিপারেশন স্টার্ট করলে, তোমার মনে হলো যে প্রিপারেশনের জন্য তোমার আরও টাইম দরকার এবং তুমি রিজাইন করলে। তো ইটস আ গুড জেস্টার অফ কনফিডেন্স, কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই প্রিপারেশন পিরিয়ডটা আই ক্যান ভিজুয়ালাইজ যে তুমি অনেক চ্যালেঞ্জ ফেস করেছো, কারণ একটা ওয়েল স্টেবল একটা মানে কন্ডিশন থেকে বেরিয়ে আসছো তুমি, আনসার্টেন একটা ফিউচারের দিকে তোমার জার্নি।
তো এই সময়টাতে হয়তো পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবারই কাছ থেকে একটা প্রেশার থাকে, তোমার মধ্যেও একটা টেনশন থাকে, আনসার্টেনটির একটা ভয় থাকে। তো এই প্রিপারেশন পিরিয়ডটাতে তুমি কীরকম চ্যালেঞ্জ ফেস করেছো এবং কিভাবে হ্যান্ডেল করলে সেই চ্যালেঞ্জগুলো? দেখো, এই ডিসিশানটা নেওয়াটা খুব একটা সহজ ছিল না আমার জন্য, বা কারোর জন্য হয়তো অতটা সহজ নয়। কিন্তু যখন আমি যেখানে জব স্যাটিসফ্যাকশানে যেখানে আমি পাচ্ছি না, সেখান থেকে আমার বেরিয়ে আসতে হয়েছে, এবং ডিসিশানটা যখন আমি নিয়ে ফেলেছি, তখন এখান থেকে আর পিছিয়ে যাওয়ার কোনো জায়গা আমার ছিল না, এবং কারোর জন্যই থাকবে না। হয়তো এর মধ্যে আমি অনেকবার ডিমোটিভেট হয়েছি, কিন্তু আমাকে আবার ফাইট ব্যাক করতে হয়েছে বিভিন্নভাবে। এরকম হয়েছে যে আমি 7 দিন 10 দিন বই টাচ করতে পারিনি, কিন্তু তারপর আবার আমার যেগুলো কমফর্ট জোন, সেগুলো দিয়ে আমি আবার ফিরে দাঁড়িয়েছি। কেন কি, এই সময়টাতে আমি দেখেছি আমার বাবা মা আমার পুরোটাতেই পাশে ছিলেন। হয়তো সবাই এই সাপোর্টটাও পায় না, কিন্তু আমি দেখেছি তাদেরকে বিভিন্ন মানুষজন বুঝিয়েছেন বা বলেছেন যে এই যুগে অন্তত সরকারি চাকরি খুব সহজে পাওয়া যায় না, বা হয়তো পাওয়াই যায় না, খুব দুর্লভ ব্যাপার। কিন্তু আলটিমেটলি হয়তো কথাটা খানিকটা সত্যি হলো, কিন্তু যেহেতু আমি বিশ্বাস করেছি যে আমি পারবো, তো সেই জায়গা থেকে সেই বিশ্বাসটাকে সত্যি প্রমাণ করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জ থেকে আমি যদি পিছিয়ে যেতাম, তাহলে আমি হয়তো আমি আবার আইটিতে ফিরে যেতে পারতাম, কিন্তু এই যে 1-1.5 বছর আমি লস করেছি, এইটা আমি কোনোদিন মেটাতে পারতাম না, বা নিজের কাছে কোনোদিন এই জাস্টিফিকেশন দিতে পারতাম না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এইভাবে যদি করা যায়, মানে আমি যখন নেমে পড়েছি তখন আমাকে এটাকে উতরাতে হবে। এই যদি ভিতর থেকে যদি এই আকাঙ্ক্ষাটা জেগে ওঠে, তাহলে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেটা ফিনান্সিয়াল হোক, মেন্টাল হোক, বা কোনো কিছু। এখন বরং আমার মনে হয় যদি আমি সেই সময় ডিমোটিভেট না হয়ে আরেকটু বেশি মোটিভেশন, মানে আমি মোটিভেট করতে পারতাম নিজেকে, তাহলে হয়তো আমার এই 3টে বছর টাইম লাগতো না, হয়তো ফার্স্ট চান্সেই আমি ব্যাপারটাকে ফুলফিল করতে পারতাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই জায়গাগুলো যারা নতুন অ্যাসপিরেন্ট, তাদের জন্য আমি বলবো যে এই জায়গাগুলোতে তাদের একটু ফোকাস করা উচিত। এবং আমি অবভিয়াসলি তাদের গার্জেনদেরও বলবো, আমি জানি না তারা এই ব্যাপারটা পাবেন, মানে জানতে পারবেন কি না, যে যারা তাদের সন্তান বা যাদের উপর ডিপেন্ড করছে, তাদের উপর সম্পূর্ণ আস্থা রাখতে। কেন কি, তারাই এতদিন কিন্তু তার বাবা মার মুখ উজ্জ্বল করেছে। তো সুতরাং নতুনভাবে সেই জায়গাটাকে ফুলফিল তারা করতে পারবে বলেই আশা রাখি আমি। কৃষাণু, একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু অনেক স্টুডেন্ট সিভিল সার্ভিসে জয়েন করছে বা জয়েন করার প্রবণতা দেখাচ্ছে। তো আমার কোয়েশ্চেনটা হলো যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যখন আসছো, সিভিল সার্ভিস অ্যাসপায়ার করছো, ওভারঅল প্রিপারেশন পিরিয়ডেতে তোমাদের ব্যাকগ্রাউন্ড কি তোমাদেরকে হেল্প করে কিছুটা? আমার একটা কোয়েশ্চেন এটা। আর একটা হচ্ছে যে এরকম জেনারেল যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কেন, মানে এইরকম মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো তারা একটা কেরিয়ার অপশন পাচ্ছে, সেইটা ছেড়ে কেন সিভিল সার্ভিস? ফার্স্ট যে কোয়েশ্চেনটা তুমি করলে, সেটার জন্য আমি বলি যে হ্যাঁ, অবশ্যই অনেকটাই আমরা বেনিফিটেড হই। কেন কি, যারা বিটেকে বা বিই করছে, তাদের জন্য ম্যাথ জিআই পেপারটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। যেমন আমার ক্ষেত্রে আমি বলছি, আমি জেনারেলি 190+ আউট অফ 200 স্কোর করি। তো সেক্ষেত্রে এটা আমাকে অনেকটা মাইলেজ দেয়। এবং এছাড়াও যেখানে দেখবে তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পেপারসগুলো আছে, সেই পেপারগুলো তো আমরা কিন্তু ভালো স্কোর করছি। মানে আমি অন্যদের কাউকে বলছি না যে তারা ভালো স্কোর করছে না, বাট ইন জেনারেল তাদের একটা বেনিফিটেড একটা জায়গা থাকছে। এবং আরেকটা জায়গা আমি বলি, যারা বিটেক করে এসে তারা সব জায়গায় ফিট করতে পারে, আমি এটা বিশ্বাস করি। মানে আমি নিজের লাইফ দিয়ে দেখেছি, আমার বন্ধুদের লাইফ দিয়ে দেখেছি, তো তারা এখানে ইজিলি কোপ আপ করছে। আর তুমি যেটা দ্বিতীয় কোয়েশ্চেন করলে যে কেন চলে আসছে এদিকে, বা ট্রেন্ডটা কেন এদিকে, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো। একটা তো আমি নিজে বলেছি যে একটা ইন্ডিভিজুয়ালিটির জায়গা থাকে, একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে। আর দ্বিতীয়ত জব সিকিউরিটি অবভিয়াসলি একটা রিজন, যেখানে দেখা যাচ্ছে যে এই মার্কেটে যেখানে প্রচুর এমপ্লয়িকে, মানে আইটিতে থাকা এমপ্লয়িকে স্যাক করা হচ্ছে, সেখানে তারা যখন অল্টারনেট একটা জব প্রোফাইলের কথা ভাবছে, সেক্ষেত্রে তারা ভাবছে ওয়াই নট দ্য বেস্ট ওয়ান। তো দেন তারা চুজ করছে সিভিল সার্ভেন্ট ইজ দ্য বেস্ট ওয়ান। কেন কি, তার নিজের একটা জায়গা তৈরি হচ্ছে, একটা সম্মানের জায়গা তৈরি হচ্ছে, এবং একটা কাজ করার জায়গা তৈরি হচ্ছে, যেটা তাকে কিন্তু একটা ইন্ডিভিজুয়ালিটি দিতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমার মতোই বাকিরাও এই একই জায়গা থেকে সিভিল সার্ভেন্টকে, মানে সিভিল সার্ভিসকে চুজ করছে বলে আমি মনে করছি। কৃষাণু, শুনেছি শুধু ডাব্লিউবিসিএস নয়, তুমি অন্যান্য 2-4টে এক্সামও দিয়েছো, এবং ইনফ্যাক্ট বোধহয় এফসিআইতে তুমি সিলেক্টেডও হয়েছিলে। তো তোমার ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সও প্রচুর, কারণ তুমি অন্যান্য এক্সাম বা ডাব্লিউবিসিএস নিয়ে 5-6টা তো ইন্টারভিউ তুমি ফেস করেছো। তোমার ওভারঅল ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স কীরকম, মানে সেটার জন্য কিভাবে তুমি প্রিপেয়ার্ডই হয়েছো, এবং তোমার ওভারঅল যে তুমি ইন্টারভিউ ফেস করাকালীন তোমার যা ফিলিংস, সেটা একটু শেয়ার করো আমাদের সাথে।
আমার ইন্টারভিউয়ের ব্যাপারটা স্টার্ট হয়েছে কিন্তু যখন আমি থার্ড ইয়ারে, মানে অ্যাকচুয়ালি যখন আমি ক্যাম্পাসিংয়ে চাকরি পাই, যখন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাই, তখন থেকেই স্টার্ট হয়েছে। তখন আমি দুটো ইন্টারভিউ অ্যাপিয়ার করেছিলাম, দুটোতেই সাকসেসফুল হই। কিন্তু ওখানে যে ইন্টারভিউ আর এখানে কম্পিটিটিভ জোনে যে ইন্টারভিউগুলো হয়, দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আমি লক্ষ্য করেছি। আমি অনেকগুলো ইন্টারভিউ অ্যাপিয়ার করেছি, তো বেসিক্যালি আমি ডব্লিউবিসিএসের জন্যই বলবো। ডব্লিউবিসিএসে আমি 2014, 15, 16 তিনবারই আমি এই গ্রুপে অ্যাপিয়ার করেছি এবং বেশ কিছু আমার এক্সপিরিয়েন্স হয়েছে। দেখো এখানে ইন্টারভিউ বলতে মানে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে আমরা কিন্তু বলি পার্সোনালিটি টেস্ট, মানে তোমার মধ্যে সেই পোস্টটা হোল্ড করার মতো পার্সোনালিটি আছে কি না। এবার পার্সোনালিটি তুমি একদিনে তোমার ইনজেকশনের মতো না যে একদিনে তুমি ইনজেক্ট করে দেওয়া হবে, তুমি সেটাকে যে ওখানে দেখিয়ে দেবে, এভাবে কোনোদিন হয় না। কারণ তুমি অলরেডি প্রিলিমস এবং মেন্স ক্লিয়ার করে এসছো। তো সেক্ষেত্রে যারা বোর্ডে আছেন, যারা তোমার ইন্টারভিউই, তারা কিন্তু জানেন যে তুমি এই মানে বিষয়গুলোর উপর তোমার দখল আছে। এবার সেক্ষেত্রে ওনারা বিভিন্নভাবে তোমাকে বিভিন্নভাবে মানে জাজ করার চেষ্টা করেন যে তুমি পোস্টটাকে হোল্ড করতে পারবে কিনা, বা বিভিন্ন যে প্রেশারগুলো আসবে কাজের সময়, পলিটিক্যাল বলো বা আদার্স যে সমস্ত প্রেশারগুলো আসবে, সেই সময় ক্ষেত্রে তুমি কীভাবে সেগুলো ট্যাকেল করবে। তো ইন্টারভিউ যদি ডিটেলিংয়ে আমি যাই, সেক্ষেত্রে আমি বলবো যে ওনারা ভীষণই কর্ডিয়াল থাকেন। মানে ডব্লিউবিসিএসে মানে পিএসসি যে সমস্ত ইন্টারভিউ আমি তিনবার যে দেখেছি, একটা রুলস আছে যে এ গ্রুপ ইন্টারভিউ টোটালটা ইংলিশে হয়, কিন্তু এক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্স দিয়ে বলবো এটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করে। কারণ তিনবারই আমি ইংলিশ থেকে টোটাল ইন্টারভিউটাকে বাংলাতে নিয়ে আসতে পেরেছিলাম অ্যাকচুয়ালি। কেন কি, যতই আমি ইংলিশে বলতে পারি, কিন্তু আমি আমার বাংলাতে আমি বেস্ট এক্সপ্রেস করতে পারবো। সেক্ষেত্রে এটা কিন্তু ফার্স্ট একটা এক্সপিরিয়েন্সের মানে যারা ইন্টারভিউ অ্যাপিয়ার করছে বা পিটি অ্যাপিয়ার করছে, তাদের জন্য কাজ হবে ইন্টারভিউটাকে প্রথমে নিজের কমফোর্ট জোনে নিয়ে চলে যাওয়া। জেনারেলি ফার্স্ট স্টার্ট হয় যেখান থেকে, সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো ওখানে তুমি তোমার ডিটেলটা যখন বলছো, ওখানেই কোনো একটা পয়েন্ট থেকে বাকিটা শুরু হবে। সাপোজ আমি যদি এরকম একটা জায়গায় যাই যে আমি বিটেক করেছি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, ঠিক আছে, তখনই কোয়েশ্চেনটা এদিকে শুরু হয়ে যায় যে বিটেক করার পর তুমি কেন ডব্লিউবিসিএসের দিকে এলে, বা টিসিএস ছেড়ে কেন তুমি ডব্লিউবিসিএসের দিকে এলে। এই কোয়েশ্চেন কিন্তু আমার ফেস করতে হয়েছে। এবং টিসিএস ছাড়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাকে 3টে ইন্টারভিউতে ফেস করতে হয়েছে। এবং এক্ষেত্রে তোমাদের একটা মজার কথা আমি শেয়ার করতে চাই, সেটা যখন ফার্স্ট টাইম ইন্টারভিউ দিই, তখন আমাকে অনেক কোয়েশ্চেন করা হয়েছিল এবং ওনাদের আমি স্যাটিসফাই করতে পারিনি আলটিমেটলি। ওনারা কোয়েশ্চেন করেন যে তোমার কি শিফট জব ছিল, তুমি কি কলকাতার বাইরে ছিলে, ঠিক আছে, কিন্তু আমি কলকাতায় ছিলাম, আমার নর্মাল শিফট ছিল, ওইসব নিয়ে কোনো আমার প্রবলেম ছিল না। এবং সেকেন্ড আর থার্ড টাইম যখন আমি মানে অ্যাপিয়ার করছি, গেটটা খুলে যখন আমি ঢুকছি, ওনারা তো মানে আমাকে চিনতে পারেন এবং বলছে তুমি আবার এসছো, কী জন্য, আগের বার কী হলো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এই জায়গাগুলো থেকে তখনই ব্যাপারটা কি, এই জায়গাতে তুমি যতটা নিজেকে ইজি করে দিতে পারবে, তখনই কিন্তু মোডটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু তোমাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইংলিশে বলা, বা এই সমস্ত ইংলিশে বলতে পারলে তো খুবই ভালো। আর এক্ষেত্রে আমি আরেকটা জায়গা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যদি কোয়েশ্চেন ইংলিশে হয়, যে গ্রুপ ইন্টারভিউ ABCD, যদি কোয়েশ্চেন ইংলিশে হয় চেষ্টা করতে হবে ইংলিশে অ্যান্সার দেওয়ার, যদি কোয়েশ্চেন বাংলায় হয় চেষ্টা করতে হবে বাংলায় অ্যান্সার দেওয়ার। যদি কোনো ক্ষেত্রে আমার মনে হয় যে আমি ইংলিশে সেটাকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারছি না, তখন কিন্তু বোর্ডের কাছে পারমিশন নিলে ওনারা পারমিশন দেন যে তুমি বাংলায় বলতে পারো, পার্টিকুলার সেই কোয়েশ্চেনে কিন্তু মানে এক্সপিরিয়েন্সটা বাংলায় বলতে পারে। এরপর যদি তুমি দেখো, তাহলে সেক্ষেত্রে আরেকটা বড় কোয়েশ্চেন আছে হবি। যদিও আমার ক্ষেত্রে কিন্তু তিনবারে একবারও হবি কী বা এই মানে এর ডিটেলিংয়ে কোনো কোয়েশ্চেন আমাকে ফেস করতে হয়নি, সেটা আমার জন্য ভালো। আর একটা মেন কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে অপশনাল কি। প্রথমবার এক্ষেত্রে জানিয়ে রাখি, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে অপশনাল কোনটা ভালো। অপশনাল ভালো খারাপ বলে কিছু নেই। অপশনালে বেসিক্যালি যেটা যদি দেখা হয় যে সাবজেক্টটা কী, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা হচ্ছে জেনারেলি গ্র্যাজুয়েশনের একটা সিলেবাস যে কোনো সাবজেক্টে। অনেকে আমাকে বলে যে তাহলে আমি কেন ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট নিলাম না। সেক্ষেত্রে এটা বলা হয়তো উচিত না, তবুও বলবো যে এক্ষেত্রে স্কোরিং বা আনস্কোরিংয়ের একটা ব্যাপার এসেই যায়। বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু স্কোরিং বলে পরিচিত, এবং আমার অপশনাল প্রথমবার ছিল হিস্ট্রি, ঠিক আছে, যে ক্ষেত্রে আমি কিন্তু সফল হতে পারিনি পরবর্তীকালে। তবে এটাও এখানে আমি যোগ করবো যে অনেকে কিন্তু হিস্ট্রি নিয়ে রীতিমতো সফল। 2015-এ যদি কেউ রেজাল্ট দেখে, হিস্ট্রির কিন্তু ম্যাক্সিমাম ছেলে সিলেক্টেড হয় ফাইনাল লিস্টে। কিন্তু মানে তার সাথে সাথে অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি, এই সমস্ত সাবজেক্টগুলো পাশাপাশি বাংলা, উর্দু, পালি, এরকম যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো আছে, এগুলো কিন্তু যথেষ্ট স্কোরিং। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু চুজ করা যায়, এবং যেটা আমি চুজ করব তার কিন্তু ডিটেলিংটা আমার জানা ভীষণ জরুরি। কেন কি, এখান থেকে কোয়েশ্চেন আসবেই 100%। এবার একটা কমন কোয়েশ্চেন, হোয়াই ইউ হ্যাভ চুজেন দিস ওয়ান, হোয়াই নট দ্যাট ওয়ান, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এরপর ইন্টারভিউ ডিটেলিং আসবে, সেগুলো আরও আমরা পরে এ নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। তবে বেসিক্যালি ইন্টারভিউ স্টার্টিংটা কিন্তু এভাবেই হয়।
কৃষ্ণ, তুমি বললে যে হিস্ট্রি অপশনাল প্রথমে নিয়েছিলে, তারপরে তার মানে চেঞ্জ করেছিলে? হ্যাঁ, কি ছিল? অ্যানথ্রোপোলজি। ওকে, অ্যানথ্রোপোলজি। তো কেন, মানে কি ফিল করলে তুমি হিস্ট্রি অপশনাল নেওয়ার পরে কেন অ্যানথ্রোতে তুমি শিফট করলে? 2014 অ্যাকচুয়ালি এটা জেনারেলি হয়েও থাকে, আমি অনেকের সাথে কথা বলি বুঝেছি যে যখন কারো কোনো অপশনাল নেই তার হিস্ট্রি অপশনাল আছে। কেন কি আমাদের জেনারেল জেনারেল স্টাডিজের মধ্যে হিস্ট্রি একটা বড় পোর্শন আছে, শুধুমাত্র ওয়ার্ল্ড হিস্ট্রিটা এক্সট্রা পড়তে হয়। তো সেক্ষেত্রে অন্তত আমি কিছু একটা লিখে আসতে পারবো, এই জায়গা থেকে সবাই হিস্ট্রিটা নেয়। অনেকে ভালো লাগার জায়গা থেকে নেয়, আমি কাউকে মানে ডিমোটিভেট করার জন্য এটা বলছি না, কিন্তু আমার ক্ষেত্রে এটাই কাজ করেছিল। আমি হিস্ট্রি নিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আমি এক্সাম হলে যে দেখলাম আমি আউট অফ 400 40 মার্কসের একটা কোয়েশ্চেন এবং একটা 20 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারলাম না, যেটা ম্যাক্সিমাম পার্সেন্টে ওয়ার্ল্ড হিস্ট্রিতে ছিল, কারণ আমার জানা ছিল না। তো সেখানে যে আলটিমেটলি আমি যখন পরবর্তীকালে মার্কস জানতে পারি, আমি দেখি যে আউট অফ 400 আমার স্কোর হলো 121, যেক্ষেত্রে অন্য যারা অপশনাল নেয় তারা মোটামুটি অ্যাভারেজ কেস যারা সিলেক্টেড হয় তারা 250 অ্যাবাভ মার্কস ক্যারি করে। তো সেক্ষেত্রে যে 120 নম্বরের যে গ্যাপটা তৈরি হয়ে গেল, এটা কিন্তু আমি কোনোভাবে মেকআপ করতে পারলাম না। আলটিমেটলি আমি দেখলাম এই গ্রুপের সাথে আমার তফাৎ ছিল মাত্র 7 নম্বরে, 7। তার ফলে ওইবারে যদি আমি মানে অপশনালটা আমার ঠিকঠাক হতো, তাহলে হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে মানে আমার ড্রিমটা অ্যাচিভ করতে পারতাম। সেই জায়গা থেকে আমার মনে হলো আমাকে অপশনালটা চেঞ্জ করতে হবে। তখন আমি বেশ কিছুজনের সাথে কথা বলি, বিভিন্ন সিলেবাসগুলো দেখি এবং কোয়েশ্চেন প্যাটার্ন দেখি। তো সেখান থেকে আমি জানতে পারি বেশ কিছু সাবজেক্টে যেগুলো বেশ স্কোরিং, এবং তার মধ্যে আমি দেখি অ্যানথ্রোপোলজি যে সাবজেক্টটা, এটা বেশ খানিকটা সায়েন্স ঘেঁষা, এবং তুমি তো জানোই যে আমার একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি এটা ইজিলি এটাকে মানে কোপ আপ করতে পারবো এটার সাথে, বা এটাকে নিয়ে আমি এগোতে পারবো। সেই জায়গা থেকে আমি এটা চুজ করি, এবং সবাইকেই আমি একটা যে সাজেশন মতো দিতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র স্কোরিং বলে তার পিছনে ছুটেও কোনো লাভ নেই। কারণ সাবজেক্টটাকে প্রথমে ভালোবাসতে হবে, কারণ এই সাবজেক্টটা এরকম নয় যে 400 নম্বরের। মানে একটা গ্র্যাজুয়েট যে কোনো ছেলে বা মেয়ে যেটা 3 বছর ধরে পড়ে, সেটাকে আমাকে 3 মাস বা 4 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো ভালো লাগার জায়গা না থাকলে কোনোভাবেই কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা ম্যানেজ করতে পারবো না। তো সেই জায়গাটা তার ফলে যে সমস্ত 2-3টে সাবজেক্ট চুজ করে তাদের আমরা সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন, সেগুলো স্কোরিং কিনা, বা যারা লাস্ট কিছু পরীক্ষায় সিলেক্টেড হয়েছে তাদের থেকে বেশ কিছু মতামত নিয়ে আমরা কিন্তু সাবজেক্টটা চুজ করতে পারি। তার মানে তোমার মতে অপশনাল চুজ করার যে ক্রাইটেরিয়া হওয়া উচিত সেটা হচ্ছে স্কোরিং একটা ম্যাটার, কিন্তু সেকেন্ড শুধুমাত্র স্কোরিং হলেই চলবে না, সাবজেক্টটাকে ভালো লাগতে হবে, কারণ একটা বড় সিলেবাসটাকে খুব অল্প সময়ের মধ্যে কভার করতে হচ্ছে এই কারণে। এর বাইরে আর কিছু তোমার মনে হয় যে এটা ক্রাইটেরিয়া হতে পারে অপশনাল চুজ করার জন্য? দেখো, এমন কিছু সাবজেক্ট আছে, যেমন আমার কম্পিউটার সায়েন্স বিটেক ছিল, তো কম্পিউটার সায়েন্স এটাও সাবজেক্টের মধ্যে ছিল, কিন্তু আমার সেক্ষেত্রে নোটস বলো বা বিভিন্ন সব সাবজেক্টের কথা বলছি যে নোটস কতটা অ্যাভেলেবেল, বুকস কতটা অ্যাভেলেবেল, সেই বইগুলো কতটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, বা সেইগুলো লিখে কীরকম নাম্বার আসছে, এগুলো একটুখানি সিনিয়র যারা আছে বা যারা অলরেডি সাকসেসফুল তাদের থেকে একটুখানি জেনে নিলে আমার মনে হয় বেটার হবে। কৃষাণু, তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যেমন একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে সায়েন্সের সাবজেক্টগুলোকে তৈরি করার ক্ষেত্রে, নেগেটিভ ফ্যাক্টরও তো ছিল নিশ্চয়ই, কারণ অনেক সাবজেক্ট তুমি অনেক দিন আগে পড়েছিলে, হয়তো সেইগুলো তুমি 5-7 বছরে লাস্ট 5-7 বছরে পড়োনি, যেমন হিস্ট্রি বা ইকোনমিক্স এরকম সাবজেক্টগুলো। সেগুলোকে হ্যান্ডেল করার জন্য তোমার স্ট্র্যাটেজি কী ছিল? এখানে তোমাকে জানিয়ে রাখি যে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো আমি আপ টু ক্লাস 10 পড়েছি। অন্যদিকে কনস্টিটিউশন এবং ইকোনমিক্স এগুলো কিন্তু আমার মানে অবাক যেটা বলে, মানে একদম স্টার্টিং কিন্তু এখানে এসে, যেগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো সেক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা হচ্ছে রেগুলার বেসিসে সিলেবাসটাকে ফলো করা, টেক্সট বই থেকে কোনো একটা পার্টিকুলার টপিক চুজ করে নিয়ে মানে 1 by 1 সেটাকে কমপ্লিট করা, এবং বিভিন্ন এমসিকিউ বই যেগুলো পাওয়া যায়, এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন বইতে কিন্তু ভুল থাকে, কিন্তু ভুলের পরেও বাকি যেগুলো থাকে সেগুলোকে কিন্তু যদি মার্ক আপ করা যায় সেক্ষেত্রে একটা বেনিফিটেড হওয়া যায়। তো এইভাবে এবং রেগুলার বেসিসে কিন্তু রিভিশনটা খুব দরকার। এক্ষেত্রে আমি একটা স্ট্র্যাটেজি ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট হয়। যেমন আমি ধরো রাত্রে জেগে পড়তাম, আমার সকাল বলে কিছু ছিল না, আমি সকালে ঘুম থেকে উঠতাম 10টার সময়, কিন্তু যে ছেলেটা সকালবেলা উঠে পড়ছে তার সাথে আমার মিলবে না, কিন্তু বেসিক্যালি পড়াশোনার ব্যাপারটা একই থাকবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, যদি কেউ অপশনাল নিয়ে প্রথম থেকেই ভাবনা চিন্তা শুরু করে, তো উইকলি 7 দিনের মধ্যে 2 দিন অপশনালের জন্য রেখে দেওয়া বেটার, এবং বাকি যে 5 দিন থাকলো তার 3 দিন, 3.5 দিন কি 4 দিন এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করুক, এবং 1 থেকে 1.5 দিন ওই যে সাবজেক্টগুলো পড়লো পার্টিকুলার 3-4 দিনে সেগুলোকে রিভাইজ করা,
এই রিভিশন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কেন কি যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ 1600 নম্বরের পরীক্ষা দিচ্ছ, মেন যখন 1600 নম্বরে অ্যাপিয়ার করছো, তখন কিন্তু এটার মাথায় ওটা, ওটার মাথায় এটা হওয়ার একটা বিশাল সুযোগ রয়েছে বা এটা নেগেটিভ এফেক্ট রয়েছে। সেখানে তুমি যদি রিভিশনটাকে রেগুলার বেসিস না করো, পরীক্ষার হলে কিন্তু যে তুমি ব্যাপারটাকে ঠিকঠাক নামাতে পারবে না। তো সেক্ষেত্রে নিজের মতো করে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। অনেকে আমার কাছে জানতে চায় রুটিন কী ছিল, স্ট্র্যাটেজি কী ছিল। এক্ষেত্রে আমি বলবো স্ট্র্যাটেজি নিজেকে বানাতে হবে, রুটিন নিজেকে বানাতে হবে। কেন কি আমার সায়েন্স জোন আমার স্ট্রং, কিন্তু আমি হিস্ট্রি জিওগ্রাফি আমি ক্লাস 10-এ লাস্ট পড়েছি এবং সেটাকে ওই কুতিয়ে কুতিয়ে পড়েছি যেটাকে বলে, ঠিক আছে। তো সেখান থেকে আমাকে অবশ্যই ওই দিককে বেশি এমফাসাইজ করতে হয়েছে। সায়েন্সগুলোকে আমি অল্প স্বল্প পড়েছি। তো এবার যার উল্টোটা ঠিক, তাদেরকে সেইভাবে অ্যাকর্ডিংলি তাদের নিজেদের রুটিন বানাতে হবে, স্ট্র্যাটেজি বানাতে হবে। তো এইভাবে আলটিমেটলি গোলটা অ্যাচিভ করতে হবে। প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ কৃষাণু, অপশনালের ক্ষেত্রে স্টুডেন্টদের আমি দেখেছি যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে যে তারা কিভাবে প্রিপেয়ার্ড হবে এবং আনসার রাইটিং স্কিল কিভাবে ডেভেলপ করবে, এটা একটা চ্যালেঞ্জ। তোমার সাজেশন কী, বা তুমি কীরকমভাবে রেডি হয়েছিলে? দেখো, যেটা তোমাকে প্রথমেই বলেছি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু দেখতে হবে, তাহলে কি তুমি বুঝতে পারো যে ট্রেন্ডটা কী বা কীরকমভাবে বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। যে কোনো সাবজেক্টে বেশ কিছু কোয়েশ্চেন ডব্লিউবিসিএসের অপশনালের ক্ষেত্রে আমি দেখেছি রিপিট হয়। তো সেক্ষেত্রে যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো, সেক্ষেত্রে তোমার একটা আইডিয়া চলে আসবে যে কী ধরনের কোয়েশ্চেন আসছে বা আপকামিং এক্সামগুলোতে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সে অ্যাকর্ডিংলি তুমি সেই কোয়েশ্চেনগুলো চুজ করো। বিভিন্ন টেক্সট বই আছে, নেট আছে, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান গ্যাদার করো, নিজের মতো একটা নোটস বানাও, সেটাকে রেগুলার বেসিসে রিভাইজ করো এবং লেখা প্র্যাকটিস করো। লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন কি এখানে দুটো পেপার দিতে হচ্ছে এবং টোটাল 3 ঘন্টা 6 ঘন্টা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে কিন্তু পুরোটা লিখতে হচ্ছে ডেসক্রিপটিভ। বাকি এমসিকিউ পেপারগুলো থেকে এটা কিন্তু আলাদা জায়গায়। তো ওই টাইমের মধ্যে যে টাইমটা দেওয়া হয় তার মধ্যে কিন্তু পুরোটা কমপ্লিট করতে গেলে টাইম ম্যানেজমেন্ট একটা বড় জায়গা। তো সেক্ষেত্রে আমি যেমন এদিকটা বললাম যে আগে কীভাবে প্রিপারেশন নেবে, তেমনি হল্ডের ব্যাপারটা সবচেয়ে ভাইটাল। হয়তো আমার সমস্ত কোয়েশ্চেন রেডি, কিন্তু আমি দেখতে গেলাম কি যে একটা কোয়েশ্চেন ভালো লিখতে গিয়ে এমন টাইম চলে গেল যে আমি অন্য কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারলাম না। হয়তো বিভিন্ন সাবজেক্টে আমি দেখেছি 8টা থেকে 9টা কোয়েশ্চেন লিখতে হয় 3 ঘন্টার মধ্যে, এবং সবগুলো কিন্তু বড় কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে আমার সাজেশন হবে একটা কোয়েশ্চেন তুমি 40 নম্বরে লিখলে, যেখানে তুমি স্কোর করলে 25, খুব ভালো লিখে এলে। কিন্তু তার জায়গায় যদি তুমি দুটো কোয়েশ্চেন মিডিয়াম লিখে আসো, তুমি আউট অফ 40 18 কি 20 করে যদি পাও, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু 36 কি 40 স্কোর করছো। তোমাকে কিন্তু অলরেডি কিন্তু দেখো তুমি ক্যালকুলেট করে যে প্রায় 11 to 15 নাম্বার তোমাকে কিন্তু মাইলেজ দিচ্ছে। তো সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা তোমাকে কিন্তু হলে বসেই নিতে হবে যে আমি কোনটা অ্যাটেম্প করবো। কারণ তোমার হাতে হয়তো সবগুলোই কমন, কিন্তু তার মধ্যে কোনটা তোমার খুব ভালো করে তৈরি আছে, এবং শুরুটা সেখান থেকেই করবো যেটাতে আমি সবচেয়ে ভালো প্রিপেয়ার্ড। ঠিক আছে, সেটা গ্রুপ এ বি সি সমস্ত গ্রুপগুলো থাকে, কিন্তু এইভাবেই শুরু করতে হবে। আমার ক্ষেত্রে আমি দেখেছি হয়তো আমি গ্রুপের একটা কোয়েশ্চেন লিখলাম, তারপর কিন্তু আমি গ্রুপ বি বা গ্রুপ সিতে চলে গেছি, আবার ফিরে এসেছি গ্রুপ এতে। মানে এটাকে এইভাবে প্রায়োরিটিস করা উচিত আমার যেভাবে কোয়েশ্চেনগুলো রেডি আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেইভাবে হলে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কেন কি অনেককে আমি দেখেছি কমপ্লিট করতে পারে না। এবার যদি 40 বা 60 মার্কস এটা ছেড়ে আসে, তাহলে সে কিন্তু আউট অফ দ্য রেস। কৃষাণু, যারা নতুন স্টার্ট করছে, প্রিপেয়ার্ড হতে শুরু করছে, জাস্ট প্রথম অ্যাটেম্প দিতে চলেছে, তাদের জন্য তোমার সাজেশন কি? মানে তারা কীরকমভাবে প্রথমে প্রিলিমসের জন্য রেডি হবে, তারপরে মেনের জন্য, নাকি কী ধরনের অ্যাপ্রোচ নেবে তারা? দেখো, এই প্রিলিমস আর মেন্সের যে আলাদা ভাবে দুটো স্ট্র্যাটেজি আগে ছিল। যখন প্রিলিমসটা তো এমসিকিউ এবং মেন্সটা ছিল কিন্তু ডেসক্রিপটিভ, কিন্তু এখন ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। আমাদের এক্সপিরিয়েন্সরা নিশ্চয়ই সেটা সম্বন্ধে ওয়াকিবহাল। সেক্ষেত্রে প্রিলিমস আর মেন্সের মোটামুটি সাবজেক্টগুলো কিন্তু সবই এক, এবং দুটো ক্ষেত্রে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় দুটো সাইমালটেনিয়াসলি চালাতে হবে। তবে মেন্সের ক্ষেত্রে ডেপথটা একটু বেশি লাগে, প্রিলিমসের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা ইজি। এবং এই ক্ষেত্রে একটা জাস্ট টিপস বলতে পারো, সেটা হচ্ছে যে প্রিলিমসে বিগত যে 12, 14, 15 বছর যে কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই রেডি করে যেতে হবে। কেন কি আমি আমার 3 বছরের বা 4 বছরের যে অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি, সেক্ষেত্রে কিন্তু প্রায় 15-20টা কোয়েশ্চেন ডেটা সহ কিন্তু কমন আসছে। তো তুমি যদি ওটা রেডি করে যাও, তাহলে তুমি এটা মানে এনসিওর করে যাচ্ছ যে 20 to 25 মার্কস তুমি ক্যারি করছো। তো এটা একটা জায়গা থাকছে। এবং মেন্সটা একসাথে চলবে, কেন কি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই একই ধরনের। যেমন একটা জায়গাতে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে ইংলিশটা ওখানে এমসিকিউ, এখানে ডেসক্রিপটিভ। সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তো এই ক্ষেত্রে আরও কিছু বলা যেতে পারে, সেটা হচ্ছে যে কীভাবে তুমি স্টার্ট করবে। স্টার্ট করার ক্ষেত্রে দেখো, আমি কোনো পার্টিকুলার বই সাজেস্ট করতে চাই না। কেন কি তোমার স্ট্র্যাটেজি একরকম হবে, আমার একরকম হবে। কেউ বাংলায় পড়তে অভ্যস্ত, কেউ ইংলিশে পড়তে অভ্যস্ত। এক্ষেত্রে আমি একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে যে মেন্সে কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র ইংলিশে হয়, সেখানে কিন্তু কোনো বাংলায় কোয়েশ্চেন কিন্তু হয় না। তো সেক্ষেত্রে যদি সম্ভব হয় ইংলিশে কিন্তু প্রিপারেশান নেওয়াটা বেটার।
এবং সাবজেক্ট ওয়াইজ যদি বলো সেক্ষেত্রে আমি খুব একটা ভালো সাজেশন হয়তো দিতে পারবো না, তবুও বলতে পারি বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখে যে কৃষ্ণা রেড্ডির যে ইতিহাসের বইটা আমরা দেখেছি তার কিন্তু যে কোয়েশ্চেন অ্যান্সার মানে পার্টটা রয়েছে ওখান থেকে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু আমরা কমন পাচ্ছি। বা তুমি যদি জিওগ্রাফি দেখো সেখানে বিভিন্ন যে বইগুলো আছে আমরা জেনারেলি দেখি মাজিদ হোসেনের বই সবাই পড়ছে, বা অন্যদিকে তো কনস্টিটিউশনের ক্ষেত্রে লক্ষ্মীকান্তকে আমরা বাইবেলই ধরে নিই। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে 14, 15, 16 পরীক্ষা দেওয়ার জায়গা থেকে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি এক বছর দেখলাম সমস্ত কোয়েশ্চেনগুলো আর্টিকেল থেকে এলো, তারপরের বছর আমি কোয়েশ্চেন দেখছি পার্ট শিডিউল থেকে কোয়েশ্চেন, তারপরের বছর পুরো পেপারটার ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যামেন্ডমেন্ট থেকে। তার ফলে তুমি কিন্তু সাজেস্টিভ ওয়েতে পড়তে পারবে না, তোমাকে কিন্তু এই সাবজেক্টগুলো একদম প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে। হয়তো মনে হবে যে এতটা কী করে মানে আমি কোপ আপ করবো, কিন্তু এটা কিন্তু তোমাকে নিজেকে করতে হবে এবং বারবার রিভিশনের মাধ্যমে মনে রাখতে হবে, কারণ প্রচুর তারিখ, সাল এবং বিভিন্ন অ্যামেন্ডমেন্টের নাম্বার বিভিন্ন আছে। অন্যদিকে তুমি যদি ইকোনমিক্সে আসো, ইকোনমিক্সে কিন্তু কোয়েশ্চেন অনেকটা কারেন্ট ডেটা নির্ভর হয়ে থাকে। কনসেপ্ট অবভিয়াসলি রেডি রাখতে হবে এবং তার সাথে রিসেন্ট যে সমস্ত আপডেশনগুলো আসছে, রেটসগুলো চেঞ্জ হচ্ছে, সেই সমস্তগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। এই ক্ষেত্রে অনেকে রমেশ সিংয়ের বই সাজেস্ট করে, আমিও সেটাই সাজেস্ট করব। এবং কারেন্ট ডেটার জন্য প্রতিযোগিতা দর্পণ যেটা আছে, ওর একটা ইকোনমিক্সের স্পেশাল ইস্যু কিন্তু আমরা দেখি প্রতিবার বাজেটের পর একটা ইস্যু আমরা মার্কেটে পাই, যেটা থেকে কিন্তু আমরা রিসেন্ট চেঞ্জেসগুলো পেতে পারি। অন্যদিকে আমি যে যদি আবার একটু দেখি সেটা হচ্ছে যে সায়েন্স টেকনোলজি কিন্তু অ্যাজ সাচ কোনো আলাদা বই নেই। অনেকে টাটা ম্যাকগ্রো-হিলে বই পড়ে, আমি কিন্তু সায়েন্স টেকনোলজির জন্য কোনো বই পড়িনি। আমি যে বইগুলো সাজেস্ট করছি এগুলো যে সব আমি পড়েছি তার কিন্তু জন্য না, আমি কিন্তু অনেকের সাথে কথা বলে একটা ভালো একটা রেডিমেড কিছু একটা দিতে চাইছি, সেই জন্য এটা বলছি। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রেগুলার নিউজ পেপার ফলো করতে হবে, যার জন্য যেটা বেশ সুটেবল মনে হবে সে সেটাই করতে পারে। কোনো ম্যাগাজিন করতে পারে, প্রতিযোগিতা দর্পণ এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা মানে রোল প্লে করে। ইভিএস রয়েছে, ইভিএসের ক্ষেত্রে আমি বলবো বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন যে ব্লগস পাওয়া যায় বা যে সমস্ত কারেন্ট চেঞ্জেসগুলো বিভিন্ন ম্যাগাজিনে পাওয়া যায় এগুলো নিয়ে দেখা যেতে পারে। আর ম্যাথ জিআইয়ের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। যারা স্ট্রং তারা প্র্যাকটিস করবে, যারা উইক তারা শর্টকাট শিখবে এবং প্র্যাকটিস করবে, কারণ 180 মিনিটে 200টা কোয়েশ্চেন করতে হয়, তার মানে তুমি টাইম পাচ্ছ কিন্তু 40 থেকে 45 সেকেন্ড একটা কোয়েশ্চেনের জন্য, তো যেটা খুব একটা কিন্তু ইজি টাস্ক না। কৃষাণু, ডেসক্রিপটিভ পেপার হিসেবে আমরা পাচ্ছি বাংলা আর ইংরাজি, এই দুটোর ক্ষেত্রে অনেককেই, যেহেতু তুমি বাকিগুলো পাচ্ছ অবজেক্টিভ এবং একই ধরনের ওভারল্যাপিং সাবজেক্ট, প্রিলিমস আর মেনেতে একই মানে একটা স্টাইলে পড়া যেতে পারে, এইখানেতে আলাদা একটা প্রিপারেশন নিতে হচ্ছে, তো এইটা কীরকমভাবে রেডি করবে? আচ্ছা, তোমাকে একটা জায়গায় একটু আমি মানে চেঞ্জ করার কথা বলবো, সেটা হচ্ছে যে ইংলিশটা সবার ক্ষেত্রে কমন, কিন্তু ফার্স্ট পেপারটা কিন্তু বাংলা যেমন হতে পারে সেরকম কিন্তু স্টেটের বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো হতে পারে, সাঁওতালিও আছে, উর্দু আছে, নেপালিও আছে, তো ওই জায়গাটা রয়েছে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, দেখো ইংলিশটা কিন্তু প্রিলিমসেও আছে, মেন্সেও আছে, কিন্তু বাংলার শুধুমাত্র মেন্সে আছে। তো প্রিলিমসে ইংলিশ যেটা হয় সেটা হচ্ছে অবজেক্টিভ, ওই ক্ষেত্রে ব্যাপারটা পুরোটা গ্রামার আমাদের ট্যাকেল করতে হয়। সেক্ষেত্রে বেশ কিছু জিনিস আছে, হোমোনিম, সিনোনিম, অ্যান্টোনিম বা বিভিন্ন গ্রুপ ভার্বস, এই সমস্ত ব্যাপারগুলোতে আমাদের একটু ভোকাবুলারি এগুলো দিকগুলো একটু দেখতে হয়। অন্যদিকে আমরা যখন দেখছি যে ডেসক্রিপটিভ আসছে মেন্সে, সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজি এইটা কিন্তু দুটো আলাদা না, বাংলা ইংরেজি বা অন্য কোনো সাবজেক্ট, আমি যেহেতু বাংলা দিয়েছি সেক্ষেত্রে আমি বাংলা ইংরেজি নিয়েই বলছি, সবগুলোর ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে আমরা দেখছি যে 5টা কোয়েশ্চেন লিখতে হচ্ছে, প্রত্যেকটা 40 মার্কস, 5 × 40 200, ঠিক আছে। এবং টপিকগুলো কিন্তু কমন, যেমন তুমি বাংলায় লিখছো চিঠি লেখো, ঠিক আছে, চিঠি লিখছো কোনো একটা সম্পাদককে, মানে চিঠি কোনো একটা সংবাদপত্রের সম্পাদককে, অন্যদিকে তুমি এডিটরকে লিখছো ইংলিশ নিউজ পেপারে যে লেটার। একইভাবে এখানে দেখছো তুমি ড্রাফটিং অফ রিপোর্ট, প্রতিবেদন, সারাংশ, প্রেসি, তোমার এখানে দেখছো তুমি বঙ্গানুবাদ, ওখানে ট্রান্সলেট টু ইংলিশ, ঠিক আছে। আর একটা থাকে বোধ পরীক্ষণ, ওখানে জেনারেলি আসছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ডায়ালগ রাইটিং। তো সেক্ষেত্রে টপিকগুলো কিন্তু প্রত্যেকবার একই আসছে এবং কিসের উপর লিখতে হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে। তো এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে অন্তত সপ্তাহে একটা করে টপিকের উপর লেখা প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে, এবং সেটা যদি কেউ কোনো সাবজেক্টের দখল ভালো থাকে তার কাছে দেখিয়ে নিলে খুব ভালো হয়। এবং এই ক্ষেত্রে আমি শুধুমাত্র সাজেস্ট করবো কোনো একটা ভালো নিউজ পেপার ফলো করার জন্য, বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা। যদি তুমি পুরোটা নাও পড়তে পারো, এডিটোরিয়ালটা যদি তুমি পড়ো তাহলে তুমি টপিকগুলো কিন্তু পেয়ে যাবে যে কিসের উপর তুমি লিখবে, কারণ জেনারেলি এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কারেন্ট টপিক্সের উপর লেখাগুলো দিচ্ছে, মানে যেটা লিখতে দেওয়া হচ্ছে। আর ডব্লিউবিসিএস সাথে কমন পাওয়ার মতো কোনো ব্যাপার নেই যে আমি একটা মুখস্থ করে চলে গেলাম, আমার সেই চিঠিটাই আসবে সেটাই লিখবো, ফরম্যাটটা আমি জেনে যাচ্ছি,
সেই মতো অ্যাকর্ডিংলি লিখতে হচ্ছে। এবং নিউজ পেপার পড়লে আরেকটা কী কোথায় তুমি সুবিধা পাচ্ছ, সেটা হচ্ছে তুমি যে রিসেন্ট যে কারেন্ট ডেটাসগুলো সেগুলো তুমি পাচ্ছ, যেটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু কাজে লাগছে অনেকটা। তো এক্ষেত্রে বলবো যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সগুলো একটা যদি খাতায় লিখে রাখা যায়, পরীক্ষার আগে ওই ডেটাগুলো তুমি যদি তোমার জায়গায় জায়গায় ইনপুট দিতে পারো, সেক্ষেত্রে তোমার মার্কসটা কিন্তু অনেকটা বেটার হবে বলে আমার মনে হয়। কোনো স্পেসিফিক নিউজ পেপার তুমি সাজেস্ট করতে চাও? দেখো, ইংলিশের ক্ষেত্রে টাইমস অফ ইন্ডিয়া খুব ভালো পেপার, ঠিক আছে। অনেকে হিন্দু পড়ে, হিন্দু পড়তে পারলে তো খুবই ভালো। আমি কোনোদিন পারিনি, কেন কি ওটা যথেষ্ট মোটা এবং প্রত্যেকদিন সম্ভব না। আর বাংলায় আনন্দবাজার পত্রিকা বা এই সময়ের মতো পেপারগুলো দেখা যেতে পারে। এখানে যে কোনো পেপার, সব পেপারই একটা কোয়ালিটি রয়েছে, যেটা যার সাথে যায় সেরকম। কিন্তু আরেকটা জায়গায় বলবো, সেটা যে লেখার ক্ষেত্রে কোনো জায়গায় নিজের কোনো পরিচয় যেন কোনোভাবে প্রকাশ না পায়। এটা কোয়েশ্চেন পেপারও লেখা থাকে এবং এটা কিন্তু মেনটেন করতে হবে, নাহলে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার কিন্তু ডিডাক্ট হয়। এবং এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো কিন্তু বায়াসনেস দেখানো যাবে না, সেটা রুলিং পার্টি হোক অপোজিশন পার্টি হোক, কিন্তু কোনো দিকে করা যাবে না। কেন কি এগুলো একটা বাজে ইম্প্যাক্ট আসে। কেন কি আমরা যেহেতু বিউরোক্র্যাট তৈরি করছি, মানে হতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিপ্লোম্যাটিক ব্যাপারগুলো কিন্তু আমাদের বজায় রাখতে হবে, যেগুলো কিন্তু আমাদের লেখার মধ্যে খোঁজেন। এবং এক্ষেত্রে জানিয়ে দেখি, এই সমস্ত পেপারসগুলো কিন্তু চেক হয় কোনো বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসরদের দিয়ে, যারা কিন্তু বহু বছর ধরে এই কাজটা করছেন। তো তাদের সাথে চালাকি না করাটাই ভালো। সেক্ষেত্রে নিজের মতো করে নিজের ভাষায়, সহজ সরল ভাষায়, খুব কঠিন বাংলা বা খুব কঠিন ইংলিশ ইউজ করার কোনো প্রয়োজন নেই। মানে আজ অব্দি অন্তত আমি করিনি, তো তার উপর করতে পারিনি, এটাও আমি বলতে পারি। তো লিখলে একটা ভালো নাম্বার আমরা এক্সপেক্ট করতে পারি। জেনারেলি 45 to 50% মার্কস কিন্তু আমরা দেখি। কৃষাণু, ইন্টারভিউয়ের জন্য একজন স্টুডেন্ট কীভাবে প্রিপেয়ার হবে? তুমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলে এবং তোমার সাজেশন কী? আগেই তোমাকে বলেছি, ইন্টারভিউ এক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় না, এখানে কিন্তু লেখা হয় পার্সোনালিটি টেস্ট। আবারও বলবো, পার্সোনালি কিন্তু একদিন বা দুদিনের কোনো গ্রুমিং সেশনের মাধ্যমে তৈরি হতে পারে না। ছোটো থেকে বড় হওয়ার মধ্যে যে সমস্ত আমরা দেখে আসি, সেখান থেকেই কিন্তু আমাদের মানসিকতা, মানসিক দৃঢ়তা তৈরি হয়। কিন্তু তবুও তো আমরা যেহেতু একটা বোর্ড ফেস করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অবভিয়াসলি কিছু প্রিপারেশন নিয়ে যেতেই হয়। এক্ষেত্রে আমি ফার্স্ট বলবো যে প্রথমে ইন্টারভিউ বা এই যে পার্সোনালিটি টেস্ট, এই চিন্তাটাই মাথা থেকে মুছে দেওয়া উচিত। এরকম ভাবা উচিত যে তুমি বা কোনো একটা অ্যাসপিরেন্ট তার কোনো একটা সিনিয়র অফিসারের সাথে কথা বলতে যাচ্ছে। কারণ ওখানে জেনারেলি আমি 3বার ইন্টারভিউতে যেটা দেখেছি, সেটা হচ্ছে 4 জন মেম্বার থাকেন, যারা জেনারেলি রিটায়ার্ড আইএএস অফিসার বা বিভিন্ন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পোস্টে আছেন, এরকম থাকেন। একজন থাকেন সাইকোলজিস্ট। তো সেক্ষেত্রে তুমি যদি প্রথম থেকে ভাবো যে ওরা আমাকে মানে ওখানে মেরে ফেলবে বা পিষে ফেলবে, এরকম যদি ভাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়টা কাজ করতে শুরু করবে এবং তার কিন্তু এফেক্ট ওরা বুঝতে পারবেন। ওনারা কিন্তু তোমার কাছ থেকে এটা মানে সুপার রকেট কীভাবে চালানো হয় সেই কোয়েশ্চেনের অ্যান্সার তোমার কাছে এক্সপেক্ট করে না। ওনারা কিন্তু বিভিন্ন কঠিন কোয়েশ্চেন করেন। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমার প্রচুর ইংলিশ বইয়ের নাম জিজ্ঞেস করা হয়েছে অথরকে। আমি 3বার ইন্টারভিউতে 2বার এই নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, আমি একবারও কিন্তু একটাও অ্যান্সার দিতে পারিনি, ঠিক আছে। কিন্তু তার জন্য কিন্তু আমার সিলেকশন আটকায়নি। তো সেক্ষেত্রে সেই জন্যই বলবো কিছু প্রিপারেশান লাগে। যেমন তুমি প্রথমে অবশ্যই ড্রেসিং সেন্সটা নিয়ে আমাকে বলা উচিত, যে আমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি তখন নিশ্চয়ই আমি একটা কিটো পরে চলে যাবো না, বা একটা চকচকে এমন একটা জামা পরে যাবো যেটা দেখে তোমাকে প্রথমেই হাসি বিদ্রুপ করে ওখান থেকেই বের করে দেয়। জেনারেলি ছেলেদের ক্ষেত্রে আমি বলবো একটা ফর্মাল অ্যাটায়ার যদি থাকে খুব ভালো। একটা ব্ল্যাক শু জেনারেলি প্রেফার করেন ওনারা, বেল্ট, বা তবে যারা ইউজ টু না তারা কিন্তু ব্লেজার বা স্যুট বা টাই এই সমস্ত না ট্রাই করাই ভালো, কারণ ওটা ট্রাই করার জায়গা না, ওখান থেকে কিন্তু নিজের জায়গাটাকে ছিনিয়ে নিয়ে আসার জায়গা। তো এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অ্যাকর্ডিংলি যদি তারা সালোয়ার বা এই সমস্ত শাড়ি এগুলো করতে পারে খুবই ভালো। তবে এক্ষেত্রেও আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স, আমি যেটুকু শুনেছি বাকিদের থেকে, যে শাড়ি যে যদি আবার ম্যানেজ না করা যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা তোমার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। ড্রেসের দিকটা ছেড়ে দিলে আরেকটা জায়গায় কিন্তু খুব ভাইটাল, সেটা হচ্ছে তোমার লোকালিটি সম্বন্ধে তোমার কতটা আইডিয়া আছে। তো লোকালিটি বলতে কী বোঝায়, তোমার ফার্স্ট লোকালিটি হচ্ছে তোমার পঞ্চায়েত বা তোমার মিউনিসিপ্যালিটি, দেন বড় সেন্সে কী আসছে তোমার ডিস্ট্রিক্ট, দেন কী আসছে তোমার স্টেট, দেন কী আসছে তোমার কান্ট্রি, দেন ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কিন্তু পপুলেশান বা সেন্সাসের ব্যাপার স্যাপারগুলো সম্বন্ধে একটুখানি ডিটেলিং দরকার। বা তোমার যে ব্লকে তুমি বিলং করছো সেই ব্লকে বিডিওকে বা সেখানকার সাবডিভিশনে এসডিওর নাম কি, এসডিপিওর নাম কি, বা ওখানে আর যারা আছেন তোমার ডিএমের নাম কি, এসপির নাম কি, এগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয়ে থাকে। বা উল্টো দিকে যে সমস্ত পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ থাকে, মানে সভাপতি বা এই সমস্ত যারা থাকেন, তাদের কিন্তু নামগুলো জানা ভীষণভাবে জরুরি। এবং তোমার আরেকটা কোয়েশ্চেন আমি ফেস করেছি বা অনেকেই করে থাকে, সেটা হচ্ছে জিজ্ঞেস করা হয় তোমার লোকালিটিতে দুটো প্রবলেম বলো।
এবং তুমি বললে তারপর তোমাকে জিজ্ঞেস করে তুমি যদি ওই জায়গায় ভিডিও হয়ে যাও সেক্ষেত্রে তুমি এটাকে কীভাবে ট্যাকেল করবে। তো এগুলো কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কীভাবে অ্যান্সার দেবে। এটা কিন্তু আমি তোমাকে এটা বলে দিলাম, তুমি সেটা যে গড়গড়িয়ে বলে দিলে, কিন্তু ওখান থেকে একটা ক্রস কোয়েশ্চেন তুমি সেটা অ্যান্সার করতে পারলে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। বা বিভিন্ন সিচুয়েশন ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভাইটাল হয়, কেন কি যেহেতু তুমি এমন একটা জায়গায় যাচ্ছ যেখানে তোমার কিন্তু ডিসিশন মেকিংয়ের একটা জায়গা থাকছে। যেমন আমাকে এবার কোয়েশ্চেন করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ধরো তোমার ওখানে বন্যা প্লাবিত হয়েছে, তো ওখানে একই রুলিং পার্টিরই দুটো গোষ্ঠী বিলং করে এবং দুজনেই চাইছে তাদের দিকে অ্যালোকেশনটা পুরোটা টেনে নিতে। তুমি ওখানে অ্যাজ এ ভিডিও তুমি কীভাবে ওইটাকে ট্যাকেল করবে। তো এরকম একটা কোয়েশ্চেন হয়েছিল। বা তারপরের বার 2015 যখন আমি ইন্টারভিউ, তো তখন পোশাক বিতর্ক নিয়ে কিন্তু এটা একটা বার্নিং টপিক ছিল। আমাকে জিজ্ঞেস করা হয় মেয়েরা যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে তার জন্য পোশাক কতটা দায়ী বলে তুমি মনে করো। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু কোনো ফিক্সড টপিক না, তো সেই রকমভাবে নিজেকে প্রিপেয়ার করা দরকার। যেমন তুমি যদি কেউ সিটিওকে ফার্স্ট প্রেফারেন্স দেয় সেক্ষেত্রে অবভিয়াসলি রিসেন্ট টাইমে জিএসটির একদম খুঁটিনাটি জানতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে। তো জিএসটি সম্বন্ধে আমি বলবো না যে কেউ একটা বাইরের ডিপার্টমেন্ট থেকে আসছে বা যার ডিপার্টমেন্ট সম্বন্ধে আইডিয়া নেই সে জিএসটি সম্বন্ধে খুব বেশি কিছু জানে, বা যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও সব জানেন, কিন্তু তবু একটা টু সাম এক্সটেন্ট তোমাকে কিন্তু একটা এক্সপিরিয়েন্স রাখতে হবে। প্রথম ড্রেসিং গেল, তারপর তোমার লোকালিটি সম্বন্ধে তুমি জানলে, তারপর তোমাকে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন সাবজেক্ট সম্বন্ধে জানতে হবে। গ্র্যাজুয়েশন সাবজেক্ট কিন্তু আমি তো সবার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট সম্বন্ধে বলতে পারি না, কিন্তু একদম বেসিক এরকম না যে খুব কম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো সেই সাবজেক্টে কোনো একটা মেম্বার রইলেন, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডেপথ থেকে কোয়েশ্চেন করা হতে পারে। কিন্তু ধরো আমি কম্পিউটার সায়েন্সে করেছি, আমার বোর্ডে যিনি রয়েছেন অ্যাকাডেমিশিয়ান যিনি রয়েছেন তিনি হয়তো হিস্ট্রির, তিনি আমাকে হয়তো কী কোয়েশ্চেন করতে পারেন, আমাকে যেমন কোয়েশ্চেন হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম কী কম্পিউটার থেকে, বা বিভিন্ন যে আমাদের উইন্ডোজের যে সমস্ত ভার্সন আছে সেগুলোর নাম জিজ্ঞেস করা হয়েছে। তো এইভাবে বিভিন্ন সাবজেক্টে এইভাবে জানতে হবে। আমার কেমিস্ট্রি সাবজেক্ট ছিল না, কিন্তু একবার আমাকে 2014 কেমিস্ট্রি থেকে প্রচুর কোয়েশ্চেন করা হয়েছিল। এইগুলো নিজের উপর ডিপেন্ড করে এবং সেইভাবে 2015 আমাকে ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে প্রথম থেকে শেষ অবধি কোয়েশ্চেন করা হয়েছিল, যাই সেগুলোকে সেইভাবে ম্যানেজ করা গেছে। প্রচুর সময় আমি দেখেছি হোমোনিম, অ্যান্টোনিম, সিনোনিম এই সমস্ত নিয়ে কোয়েশ্চেন করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন সেন্টেন্স দিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছে এখানে কোথায় ভুল আছে বলো, বা মেক সেন্টেন্স করতে দেওয়া হয়। এই জায়গাগুলো কিন্তু ইংলিশে তৈরি থাকতে হবে। আবার অন্যদিকে তুমি যদি যাও তখন তোমাকে কিন্তু অপশনাল পেপার নিয়ে আগেই বলেছি রেডি থাকতে হবে, বা বিভিন্ন কারেন্ট টপিক নিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন করা হয়। সেক্ষেত্রে নিজেকে অ্যাকর্ডিংলি প্রিপেয়ার থাকতে হবে। ওনারা অনেক সময় অনেক কিছু বলেন, যেমন আমি তোমাকে একটা জাস্ট সবার সাথে শেয়ার করার জন্য বলছি যে যাতে কেউ ডিমোটিভেট ওখানে না হয়। আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল অনেকগুলো, 2-3টে কোয়েশ্চেন করা হয়েছিল, যার মধ্যে একটা কারেন্ট টপিক থেকে ছিল, কিন্তু আমি সেটা অ্যান্সার করতে পারিনি। তো সেক্ষেত্রে আমাকে বলেন কি মশাই আপনি কি নিউজ পেপারটাও পড়ছেন না আজকাল? তো সেক্ষেত্রে যে কেউ কিন্তু এটা তার মধ্যে টেনশন চলে আসবে, কিন্তু টেনশনটাকে তুমি যদি ওভারকাম করতে পারো তবে কিন্তু তোমার সাকসেসফুল তুমি হবে, সাকসেস লিস্টে তোমার নাম দেবে, যেরকম আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি কোয়েশ্চেনটা অ্যান্সার দিতে পারিনি, তাই কোয়েশ্চেনের অ্যান্সার না দেওয়াটা কিন্তু বড় অপরাধ কিছু নয়। আমি অ্যাভারেজ প্রত্যেকবারই 60-70% কোয়েশ্চেন অ্যান্সার করেছি, 30-40% কিন্তু অ্যান্সার করতে পারিনি, কিন্তু তার জন্য কিন্তু আমার সিলেকশন আটকে থাকেনি। আর একটা টপিক যেটা জেনারেলি জিজ্ঞেস করা সেটা হচ্ছে হবি রিলেটেড, যদিও এটা আমাকে ফেস করতে হয়নি 3বারের একবারও। তো অনেকে আমাকে জানতে চেয়েছে যে খুব ভালো হবি কী হতে পারে। হবি কিছু হতে পারে না, কেন কি সবার যে হবি থাকতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই। জিজ্ঞেস করবেন, যদি জিজ্ঞেস করেন সেই মতো যদি কারো সেরকম একটা পারদর্শিতা থাকে সেরকম বলতে পারে। কেউ বলতে পারে গান শোনা বা গান করা, যদি গান করার ক্ষেত্রে অনেকে গান গাইতেও বলা হয়ে থাকে, আমি এটা অনেকে শুনেছি। বা অন্যান্য যদি কোনো কারো এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি থাকে সেটা বলতে পারে। তবে এইভাবে কোনো বেস্ট ফিট কোনো হবি বলে কিছু হয় না, কারণ মিথ্যে যদি কিছু বা কোনো কিছু হাইড করার কোনো প্রয়োজন নেই, কেন ওনারা অনেক বছর তো ইন্টারভিউ নিচ্ছেন, যেটা আমি অলরেডি তোমাকে বলছিলাম। তো সেক্ষেত্রে যদি কোনোভাবে যদি ওনারা বুঝে যান যে তুমি কিছু একটা মিথ্যে বলছো বা কোনো কিছু হাইড করার চেষ্টা করছো, সেটা কিন্তু তোমার জন্য বুমেরাং হতে পারে। তাই বানিয়ে কিছু বলার দরকার নেই, চেষ্টা করবে। এবং কিছু তো নিজের আছেই, আমি তো সবসময় কিছু না কিছু তো করি, আমরা সে ফেসবুকও করি, হোয়াটসঅ্যাপ করি, হয়তো সেখান থেকে কোয়েশ্চেনগুলো অন্য ধরনের আসতে পারে, কিন্তু করি তো, যেটা করি সেটা তো আমি বলতে পারবো। তো সেই জন্য আমরা সেগুলোকেও আমরা বলতে পারি যে এটা আমার হবি। যদিও হবি ফেসবুক হোয়াটসঅ্যাপটাকে হবির মধ্যে না বলাই ভালো, কেন কি যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু অনেক বয়স্ক, তাদের কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপটাকে নিয়ে যাওয়া হয়তো তোমার খুব একটা গুণগত দিক বলে পরিচয় বহন করবে না। এবং আরেকটা যেটা কোয়েশ্চেন হবি থেকে, সেই হবিটা তোমার কাজে কিভাবে তোমাকে সাহায্য করবে,
এটা অনেক সময় কাজে লাগে। আমি জাস্ট আমার ক্ষেত্রে বলি, আমার যেমন হবি ডায়েরি রাইটিং, তো সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা, অন্য ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, ডব্লিউবিসিএস আমাকে কোনো জিজ্ঞেস করা হয়নি। তো আমি বলেছিলাম কি, আমাকে যখন অনেকগুলো কাজ করতে হয়, ডায়েরিতে আমরা কী করি, জেনারেলি লিখে রাখি যাতে আমাদের মনে থাকে। তো সেই জন্য আমি লিখে রাখলে সেটা আমার ভবিষ্যতে ভুলে যাওয়ার চান্স কম, যেটা আমার কাজের ক্ষেত্রে অবভিয়াসলি আমাকে হেল্প করবে। তো এইভাবে নিজের মতো করে অ্যাকর্ডিংলি, সবাইকে যে ডায়েরি রাইটিংই বলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, সেই মতো যদি সাজিয়ে নিতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। এবং হবি থাকতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই, কাউকে বলতেই পারে যে আমারও স্যার সেরকম কোনো পার্টিকুলার কিছু করি না, তবে আমি খেলা দেখতে ভালোবাসি কি এই সমস্ত কিছু। এবং হবি বললে যে তাতে তোমাকে একদম সমস্ত কিছু জেনে রাখতে হবে সেটারও কোনো সেরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই। কৃষাণু, তুমি 2014-এ সিলেক্টেড হয়েছিলে এবং তুমি এসিটিও পদে আছো এখনও। আমি তাই তোমার থেকে জানতে চাইবো, আমাদের যারা ফলোয়ার তারা অনেকেই জানতে চায় এই কথাটা যে এই পদটার কতটা স্কোপ আছে এবং কাজকর্ম কীরকম, অ্যাক্টিভিটি কীরকম থাকে, ট্রেনিং কতদিন হয়, তারপরে অ্যাক্টিভিটিটা কীরকম, ইনডোর আউটডোর মিক্সড অ্যাক্টিভিটি এরকম দেখতে পাওয়া যায়। তো এই খবরগুলো আমি জানতে চাইবো তোমার কাছে। এটার ডিপার্টমেন্টে থাকার সুবাদে আমি বেশ খানিকটা এই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো এসিটিও আর সিটিও দুটো পোস্টে জেনারেলি ডব্লিউবিসিএস থেকে নেওয়া হয়। যারা গ্রুপ সিতে অ্যাপিয়ার করে তারা এসিটিও পোস্টে জয়েন করতে পারে, যারা গ্রুপ এতে সিলেক্টেড হয় তারা ডিরেক্ট সিটিও হয়। এক্ষেত্রে আমি জানিয়ে রাখি, এসিটিও থেকে সিটিওর প্রমোশন হয় এবং তারপর কিন্তু জব প্রোফাইলটা একই। এবং এসিটিওদের যে কাজটা, মানে আমি এখন যেতে আছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে এদের বিভিন্ন ধরনের কাজ হয়, কারণ আমাদের অনেকগুলো উইং আছে। এই উইংগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন কাজ হয়। কোনো সময় বিভিন্ন চার্জ ওরিয়েন্টেড কাজ হয়, কখনো ইনভেস্টিগেশনের কাজ হয়, কখনো চেকিংয়ের কাজ হয়, আবার কখনো রেজিস্ট্রেশনের কাজ হয়, মানে যখন নতুন একটা বিজনেস স্টার্ট হয় তখন যেভাবে রেজিস্ট্রেশন নেওয়া হয়। তো এই পুরো প্রসেসটাতেও এসিটিওরাও থাকে, সিটিওরাও থাকে এবং তারা প্রমোশন পেয়ে ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, স্পেশাল কমিশনার অবধি যেতে পারেন। এসিটিও থেকে জেনারেলি সিনিয়র জয়েন্ট কমিশনার অবধি যাওয়া যেতে পারে এবং যদি খুব কম বয়সে ঢোকা যায় সেক্ষেত্রে সিটিও থেকে স্পেশাল কমিশনার অবধি যাওয়া যেতে পারে। এবং কমিশনার যে পোস্টটা, একটাই পোস্ট, ওটা আমরা আইএস পোস্ট থেকে মানে আইএসটে যারা কোয়ালিফাইড সেইখান থেকে আমরা পাই। তো সেক্ষেত্রে কাজের ধরন বিভিন্ন, তাই পার্টিকুলার কোনো একটা বলে আমরা এটাকে ক্লিয়ার করতে পারবো না। তবে যেটুকু এসিটিওদের জেনারেলি বাইরে যে কাজ করতে হয়, আবার অফিসেও কাজ করতে হয়। সিটিওদের জেনারেলি বিভিন্ন অ্যাসেসমেন্টের কাজ করতে হয় এবং এই কাজগুলো শুধুমাত্র অফিসের মধ্যেই হয়। অফিস থেকে কিছু ক্ষেত্রে বাইরে গেলেও প্রধানত কাজটা অফিসের মধ্যে 10টা থেকে 5টার কাজ, শনি রবি আছে। যদি কিছু কিছু ক্ষেত্রে হয়তো শনিবার রবিবার আমাদের কাজ করতে হয় যখন ইয়ার এন্ডিংয়ের সময় আসে। তো সেক্ষেত্রে মানে একটা ফ্যামিলি এবং তার সাথে একটা মানে প্রফেশনাল দুটোর একটা ব্যালেন্স রয়েছে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি যেটা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রেই অনেকে সিটিওকে ফার্স্ট প্রেফারেন্স দেয় বা এক্সিকিউটিভকে ফার্স্ট প্রেফারেন্স দেয়, কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে আমি দেখি এসিটিওকে জেনারেলি ফার্স্ট প্রেফারেন্স দেয় এবং এটা যুক্তিযুক্ত। কোন জায়গা থেকে যুক্তিযুক্ত সেটা আমি তোমাকে একটু যদি ক্লিয়ার করি বা এক্সপিরিয়েন্স দিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য নিয়ে আসি এই গ্রুপে যাব, অবশ্যই সি গ্রুপে আমরা কেউ থাকতে চাই না। তো সেক্ষেত্রে আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। কেউ যদি জয়েন্ট ভিডিও বা কোনো ব্লগ পোস্টিং হয়, পড়াশোনার সুযোগটা কিন্তু অনেকটা কমে যায়, কেন কি তাদের শনিবার রবিবার বলে থাকে না জেনারেলি 24/7 সার্ভিস। তো সেক্ষেত্রে কিন্তু এসিডিওতে ওই সুযোগটা রয়েছে। তো এই ক্ষেত্রে কেউ কিন্তু এসিডিওকে চুজ করতে পারে। এবার যদি কারোর মনে হয় যে সে এটা ব্যালেন্স লাইফ লিড করবে, সেক্ষেত্রে সিটিওকে চুজ করতে পারে এই গ্রুপের ক্ষেত্রে। কারো যদি মনে হয় যে না আমি বিভিন্ন ধরনের মানে স্কোপগুলোকে এনজয় করতে চাই, বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হতে চাই, সেক্ষেত্রে সে এক্সিকিউটিভ চয়েস করবে। এটা নিজের উপর ডিপেন্ড করে এবং যেটা চুজ করবে সেটা থেকে কিন্তু কোয়েশ্চেন হবে ইন্টারভিউতে, এটা কিন্তু 100% কনফার্ম। কৃষাণু, এই এসিটিও বা সিটিওকে যারা ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছে তারা কীরকমভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার্ড হবে এবং কি এক্সপেক্ট করবে ইন্টারভিউতে, কী ধরনের কোয়েশ্চেন? দেখো, যেহেতু পরীক্ষাটা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন, মানে আর বাদ বাকিগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে, মেন ফোকাস কিন্তু এক্সিকিউটিভ। সেক্ষেত্রে জেনারেলি যেটা আমি দেখি সেটা হচ্ছে এক্সিকিউটিভ অনেকের ক্ষেত্রেই থাকে, আবার অনেকে সিটিওকে ফার্স্ট প্রেফারেন্স দেয়। কিন্তু সিটিওকে যদি ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা অবভিয়াস কোয়েশ্চেন, আপনি কি দায়িত্ব এড়াতে চাইছেন? আপনি গ্রামে যেতে অনিচ্ছুক? আপনি কি 10টা 5টা চাকরি করার জন্য এসছেন? এই সমস্ত কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু নিজের মতো প্রিপেয়ার করে যেতে হবে। এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের কিন্তু অপ্রীতিকর কোয়েশ্চেন শুনতে হয়। মানে যেহেতু আমার কোনোবারই সিটিও ফার্স্ট প্রেফারেন্স ছিল না, সেই জন্য আমাকে শুনতে হয়নি। আবার অন্যদিকে যদি তুমি এক্সিকিউটিভকে ফার্স্ট প্রেফারেন্স দাও, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন এটাই আসবে, হোয়াই এক্সিকিউটিভ, হোয়াই নট আদার্স? তখন তোমাকে অবভিয়াসলি এইগুলোই মানে কনভিন্সিং হয় যে আমি লোকের জন্য কাজ করতে চাই,
তো তখন তোমাকে এই কোয়েশ্চেন তখন অনেককে করেছে, তাহলে আপনি এনজিও জয়েন করুন। কিন্তু তখন তোমাকে বলতে হবে যে তোমার একটা ফ্যামিলি লাইফ আছে, তোমার একটা আর্নিং দরকার, কারণ তুমি আর্নিং একটা ম্যান। তো সেক্ষেত্রে তোমাকে আর্নিংটা যদি না হয় সেক্ষেত্রে অসুবিধা আছে। সেই জন্য ওয়ার্ক এবং যে পার্সোনাল লাইফ এই ব্যালেন্সটা করতে গেলে তোমাকে এটা চুজ করতে হয়েছে। এবং তোমার টার্গেট হবে যে কিউতে লাস্ট বেনিফিটেড, মানে লাস্ট টার্গেটেড যে পার্সন আছে সেও যাতে বেনিফিটেড হয়, এবং যাতে একটা পয়সাও, মানে একটা ফান্ডও রিফান্ড না হয়। তার মানে কি ফুল ইউটিলাইজেশন হচ্ছে। ফুল ইউটিলাইজেশন মানেই তোমার জানতে হবে সেখানে কাজ হয়েছে। তো এইগুলো তোমার কিন্তু টার্গেট থাকতে হবে, এবং এইগুলো তাকে কনভিন্স করতে হবে ইন্টারভিউ বোর্ডে যারা আছেন। কিন্তু আমি এটুকু বলবো যে ওনারা কিন্তু এই সমস্ত ট্রিকি কোয়েশ্চেনগুলোতে সহজে কনভিন্সড হন না। কিন্তু সেক্ষেত্রে হাল ছাড়লে হবে না, বা তুমি একবার বললে যে আমি এই কারণের জন্য করছি, যেই তারা একটু নাকটা উঁচু করলেন, তুমি কি না স্যার আমি এই জন্য না, আমি এই জন্য করছি, এই জায়গাটা করলে কিন্তু খুব অসুবিধা হতে পারে। তার মানে কি তুমি তোমার নিজের স্ট্যান্ড পয়েন্টেই ঠিকঠাক না। কিন্তু এই জায়গাটা যদি তুমি ওনারা বুঝে যান তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু কমে যাবে। তোমাকে তুমি যেটা বলে ফেলেছো সেই জায়গায় তোমাকে কিন্তু এস্টাবলিশ করতে হবে যে কোনো উপায়ে। অন্যদিকে যদি সিটিও দেওয়া হয়, বা আমি যেটা আগে অলরেডি বলেছি যে এসিটিও অনেকে ফার্স্ট প্রেফারেন্স দেয়, তার কারণ হচ্ছে এসিটিও থাকলে পড়াশোনার জায়গাটা থাকে বা অন্যান্য জায়গাগুলো থাকে, তেমনি জয়েন্ট ভিডিও অনেকে ফার্স্ট প্রেফারেন্স দেয়। এইগুলো দিলে জেনারেলি কিন্তু ক্রস কোয়েশ্চেন হয় না, শুধু জাস্ট কোয়েশ্চেনটা হয় যে কেন এটা, কিন্তু সেটাকে আর কিন্তু এসিটিও বা সিটিও দিলে কিন্তু ক্রস কোয়েশ্চেন বিভিন্ন রকম হতে পারে। এবং যদি এসিটিও বা সিটিও এই মুহূর্তে কেউ প্রেফারেন্স দেয়, অবশ্যই তাকে জিএসটি সম্বন্ধে জানতে হবে, যেটা আমি অলরেডি বলছিলাম। তো সেটা যেভাবেই হোক। আর এক্ষেত্রে একটা বলি, যদি কেউ ফার্স্ট প্রেফারেন্স সিটিও বা সিটিও দেয় তাদের জন্য জাস্ট একটা টিপস, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখন যত রেভিনিউ আর্নিং যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে বা উইংগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু কমার্শিয়াল ট্যাক্স টপ, এবং মোটামুটি অ্যাভারেজ 70% রেভিনিউ কিন্তু কমার্শিয়াল ট্যাক্স কালেক্ট করে, যেটাই কিন্তু বাকি সমস্ত যে কাজগুলো হচ্ছে, বাকি যে সমস্ত যেখানে ইউটিলাইজেশন হচ্ছে সেখানে কিন্তু কাজে লাগে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা পয়েন্ট হতে পারে যে স্যার আমি কিন্তু মেন কাজটা করছি, কেন কি আমি কালেক্ট করছি, যদি আমার কাছে রেভিনিউ না থাকে তাহলে আমি লোককে কী করে বেনিফিট মানে প্রদান করব। তো এই জায়গাগুলো কিন্তু রাখতে হবে। এবং যদি এক্সিকিউটিভ কেউ দেয়, আবার একটা কথার সাপেক্ষে আমি বলছি, সেক্ষেত্রে কিন্তু রিসেন্ট যে স্কিমগুলো আসছে, শুধু এক্সিকিউটিভ না, যে কোনো এতে স্কিমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে যে সমস্ত এই যে কন্যাশ্রী, বিশ্বশ্রী হলো, বা বিভিন্ন আরও যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, তাদের টার্গেট গ্রুপ, তাদের কী কী বেনিফিট দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু জানতে হবে। এখানে একটা আমি ছোট করে বলতে চাই, সেটা হচ্ছে যে জিজ্ঞেস করা হয় অনেক সময় যে সবাইকে তো বেনিফিট দেওয়ার জন্য করা হচ্ছে, তাহলে টার্গেট গ্রুপ কেন আলাদা করা হচ্ছে? যে কোনো একটা ক্ষেত্রে দেখা হচ্ছে যে ছোটদের জন্য করা হচ্ছে আইসিডিএস একটা সার্টেন এজ অবধি, তারপর আবার করা হচ্ছে কি যখন কন্যাশ্রী দেওয়া হচ্ছে সেটা একটা সার্টেন এজের দেওয়া হচ্ছে, আবার যুবশ্রী দেওয়া হচ্ছে একটা জায়গাকে। কেন করা হচ্ছে? সবাইকে তো একসাথে বেনিফিট দেওয়া যেতে পারতো। আবার খাদ্যসাথী প্রকল্প হয়েছে, কেন হয়েছে? কেমন সাইকেলটা ওই জায়গা থেকে দেওয়া হচ্ছে? ব্যাপারটা হচ্ছে বেনিফিটটা সবার কিন্তু সমানভাবে প্রয়োজন নেই। আমার যে জায়গাটা দরকার, আমার যেখানটা রয়েছে, আমার যদি এখন একটা জাল দরকার, একটা যে মাছ ধরে তার একটা জাল দরকার, অন্যদিকে যে পড়াশোনা করছে, যে অনেক দূরে স্কুলে যাচ্ছে, তার কিন্তু একটা সাইকেল দরকার, তার কিন্তু একটা জালের দরকার নেই। তাহলে এইভাবে টার্গেট গ্রুপগুলো সেট করার কারণ হচ্ছে যে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যে কীভাবে কার কোনটা দরকার সেই মতো করা হচ্ছে, নাহলে কিন্তু ওই ব্যাপারটা ইউটিলাইজেশনটা মানে ঠিকঠাক হবে না। এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। এবং স্কিমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাকেও জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন সময়, বিভিন্নভাবে সেগুলোকে ক্রস কোয়েশ্চেন করা হয়েছে। টার্গেট গ্রুপ 3টে ক্রাইটেরিয়া, নাম, কারা লঞ্চ করেছে, সেখানে স্টেটের কত পার্সেন্টেজ তারা রেভিনিউ দিচ্ছে, সেন্ট্রাল কত দিচ্ছে, কারণ আমরা সমস্ত মডেলগুলোতে দেখি সেন্ট্রালে একটা সার্টেন পোর্শন সেন্ট্রাল প্রোভাইড করে, সার্টেন পোর্শন স্টেট প্রোভাইড করে, কোনোটা হয়তো সেন্ট্রাল বেশি করে, কোনোটা পিপিপি মডেলে চালানো হচ্ছে। এই সমস্তগুলো কিন্তু খুব ক্লিয়ার জানতে হবে, এবং অ্যাকর্ডিংলি কিন্তু ক্রস কোয়েশ্চেন এখানে ভীষণ রকম হয়। বেসিক্যালি স্টেটের যতগুলো প্রকল্প চলছে সেইগুলো সম্বন্ধে কিন্তু খুব ভালো রকম জানতে হয়। আরেকটা জায়গা, যে আজকে আমি দুম করে এক্সিকিউটিভ হতে যাচ্ছি, অনেকে কোয়েশ্চেন করা হয় যে আপনার কি আগে এরকম কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে? তখন কিন্তু আপনি যে টিম ওয়ার্ক করেছেন এটা আপনাকে কোনো না কোনোভাবে বোঝাতে হবে। কারণ আপনি দুম করে যে একটা অফিস বস হয়ে বসে গেলেন এবং সেখানে এতজনকে আপনাকে চালাতে হচ্ছে, হয়তো একজন, এবং এরকম আমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে হয়তো আপনার অফিসে একজন প্রায় রিটায়ারমেন্ট এজে পৌঁছে গেছেন, যিনি খুবই অলস, কাজ করছেন না, তাকে দিয়ে আপনি কীভাবে কাজ করাবেন? এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। আর এই কোয়েশ্চেনগুলো আপনি যদি বিভিন্ন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেন না, মানে একটা মোটা বই তৈরি হয়ে যাবে যে কত কোয়েশ্চেন হচ্ছে। এইভাবে আলাদা করে আগে থেকে প্রিপারেশান নেওয়া যায় না। যতটা সম্ভব হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাকে কীরকমভাবে ফেস করতে হয়েছে, কীরকমভাবে সেগুলোকে আমি ট্যাকেল করেছি। এই জায়গাটা আবার কিন্তু নিজের মতো করে সেট করে যাওয়াটা আমার মনে হয় ভালো হবে। কৃষাণু, পড়াশোনার পাশাপাশি মেন্টাল প্রিপারেশন, পজিটিভ লাইফস্টাইল এবং মোটিভেশনের রোল কীরকম?
দেখো একটা লং জার্নি, ঠিক আছে। ডব্লিউবিসিএস এর আগে অন্তত এটাকে নাম দেওয়া হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। এখন হয়তো সেই জায়গাটাতে পিএসসি অনেকটা তাড়াতাড়ি কাজ করছে, তা হলেও মোটামুটি 2 থেকে 2.5 বছর টাইম লেগে যাচ্ছে। মানে তোমার অ্যাপ্লিকেশান থেকে ফাইনাল সিলেকশন এবং ধরো জয়েন করতে তো ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি তারা জয়েন করাবে বা কত দেরি হবে। তো এই পুরো টাইমটা নিজেকে মোটিভেটেড রাখতে হবে। তার জন্য যদি তোমার যে সমস্ত যেটা করলে তোমার ভালো লাগে, সারাদিন তো আর পড়তে ভালো লাগবে না, টুকটাক বন্ধু বান্ধবের সাথে আড্ডা বলো যাই বলো, কিন্তু সেটা যেন আবার সেটাই প্রাইমারি যেন না হয়ে যায়, তাহলে খুব সমস্যা হতে পারে। বা তোমার গান করতে ভালো লাগে, সুইমিং, নাচ, যার যেটা মানে কমফোর্ট জোন, সেটা দিয়ে নিজেকে শান্ত রাখতে হবে, হ্যাপি রাখতে হবে। আর আরেকটা বলতে পারি যে এই কম্পিটিটিভ জোনে শুধুমাত্র ডব্লিউবিসিএস বলে না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা গ্রুপ স্টাডি কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। যদিও আমার সৌভাগ্য হয়নি যে আমি কাউকে পাবো আমার সাথে গ্রুপ স্টাডি করার জন্য, তবুও একটা ভাইটাল রোল প্লে করে। তবে কয়েকটা কথা মনে রাখা উচিত আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে গ্রুপ স্টাডি মানে কিন্তু একটা বিশাল গ্রুপ বানিয়ে ফেললাম দিয়ে স্টাডি করলাম, এটা কিন্তু গ্রুপ স্টাডি না। 3 থেকে 4, ম্যাক্সিমাম 4, তার বেশি কাউকে না রাখাই ভালো। এবং যারা ধরো পার্টিসিপেন্ট একটা গ্রুপের, তারা জেনারেলি মোটামুটি সেম এজ বা সেম লেভেলের হলে খুব ভালো। একজন হয়তো তুখোর, সে বাকিদের সাথে যখন করবে, তখন কিন্তু যারা ধরো একটু লোয়ার গ্রেডের হয়ে যাচ্ছে তার তুলনায়, তারা কিন্তু একটা মানে তার ইনফিরিটি কমপ্লেক্সে ভুগতে পারে, তাই না? তো সেক্ষেত্রে ওই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এছাড়া নিজেকে মোটিভেট রাখার জন্য একটা ফ্যামিলির মধ্যে ভালো মতো এনগেজমেন্ট দরকার আছে, কারণ একটা তুমি ছোটো থেকে যে জায়গাটায় বড় হচ্ছ তাদের সাপোর্ট দরকার আছে। এবং আশা করি যারা এই জায়গায় রয়েছে তারা নিশ্চয়ই তাদেরকে সাপোর্ট করবেন। এইভাবেই নিজেকে এগিয়ে যেতে হবে, কারণ পুরো হয়তো আমি যখন 14 যে পরীক্ষা দিই, পরীক্ষা আমার শেষ হয়ে গেল হয়তো ধরো 15-র মধ্যে বা 14 শেষের দিকেই শেষ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আমি যে জয়েন করলাম 2016-এ। তো আলটিমেটলি এই যে 2.5 বছর 3 বছরের যে একটা টাইম, এই টাইমটা কিন্তু নিজেকে ধরে রাখাটা খুব সমস্যাজনক, এবং এর মধ্যেই কিন্তু অনেকে হোঁচট খায়, অনেকে যুদ্ধক্ষেত্র ছেড়ে হাফ পথে পালিয়ে যায়। তো তাদেরকে কিন্তু ওই জায়গা থেকে, যেহেতু তুমি 2 বছর বা 2.5 বছর ইনভেস্ট করেছো, তুমি যদি ওই অবস্থা থেকে পালিয়ে যাও, তাহলে কিন্তু তোমার কিন্তু জীবন থেকে 2-2.5 বছর কিন্তু পুরোপুরি বাদ চলে যাবে। তো সেক্ষেত্রে নিজেকে মোটিভেটেড রাখতে হবে এবং পড়াশোনাটাকে রেগুলার করতে হবে। আমি যেভাবে রুটিন বানাবো, মানে যে কেউ কোনো অ্যাসপিরেন্ট যেভাবে বানাবে, এমনভাবেই বানাবে যেটা সে অ্যাচিভ করতে পারবে। এরকম একটা বানিয়ে ফেললাম যে আমি 14 ঘন্টা করে বানিয়ে ফেললাম, প্র্যাকটিক্যাল টার্গেটের কথা একদম প্র্যাকটিক্যাল করতে হবে। আমার ক্ষমতা যদি 4 ঘন্টা হয়, আমি 4 ঘন্টাই করব। কারো হয়তো 4 ঘন্টা পরে যেটা হয়, কারো হয়তো 10 ঘন্টা টাইম লাগে, সেটা নিজের মতো করে সেট করে নিতে হবে, এবং যতটা আমি পারবো ততটাই রাখবো। তা না হলে যদি আমি একদিন দেখি যে আমি 8 ঘন্টা পড়ার টার্গেট নিলাম, পড়তে পারলাম 4 ঘন্টা, তখন আমার কী মনে হবে, আমি তো 4 ঘন্টা আমার নষ্ট হলো। তখনই তোমার মধ্যে কিন্তু আবার একটা ডিমোটিভেশনের জায়গা চলে আসবে। তো এই জায়গাগুলোকে ছোটো ছোটো জায়গা হয়তো মনে হচ্ছে যে আপাতদৃষ্টিতে ব্যাপারগুলো খুবই মানে পিটি ইস্যু, ঠিক আছে, কিন্তু এগুলোই কিন্তু আলটিমেটলি রোল প্লে করে। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা সিরিয়াসলি পড়াশোনা করছে, অ্যাপারেন্টলি ভালো স্টুডেন্ট, কিন্তু বহু বছর ধরে তারা ট্রাই করে যাচ্ছে, একদম শেষের দিকে হয়তো ইন্টারভিউতে এসে তারা আটকে যাচ্ছে, তারা সাকসেসফুল হতে পারছে না, কন্টিনিউয়াস একটা ডিপ্রেশন নিয়ে তারা এখনও ট্রাই করে যাচ্ছে এই আশা নিয়ে যে হয়তো একদিন তারা সাকসেসফুল হবে। তাদের কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত, তোমার কি সাজেশন তাদের প্রতি, সেটা তুমি যদি বলো। দেখো, অ্যাজ সাচ ফেলিওর হয়তো আমার জীবনে আসেনি, কিন্তু আমি আমার অনেক বন্ধুকে দেখেছি, বা খানিকটা মাঝখানে 1-1.5 বছর তো আমিও মানে চাকরি ছাড়া ছিলাম, তো আমি বুঝেছি এই ডিপ্রেশনগুলো আসা স্বাভাবিক। কিন্তু যদি তোমার জীবনে ডিপ্রেশন চলে আসে, তাহলে কিন্তু তোমার ওখান থেকে ফাইট ব্যাক করাটা খুব সমস্যাজনক। তো সেক্ষেত্রে যাদের যেখানে আটকাচ্ছে, দেখো আমি নিজে জানি যে আমার কোথায় উইক, ঠিক আছে, এটা কিন্তু কেউ তোমাকে শিখিয়ে দিতে পারবে না, বা কারো কাছে হয়তো আমি লুকিয়ে দিলাম যে না আমি তো ম্যাথ এত করে এসেছি, কিন্তু বেসিক্যালি আমি জানি যে না আমি 100-এর বেশি করতে পারিনি, আমি নিজে জানি আমি কি। তো সেক্ষেত্রে সেইভাবে তোমাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে ধরো মোটামুটি আমাদের হাতে তো 8-10 মাস টাইম থাকে একটা ফ্রেশ ইয়ারের জন্য, যখন আমি প্রিপারেশান শুরু করছি। আর যারা অলরেডি ধরো তুমি যাদের কথা বলছো যে 2-3 বার হয়তো চেষ্টা করেছে কিন্তু কোনোভাবে সফল হতে পারছে না, তো তাদের জন্য, তাদের কাছে তো নতুন কিছু না সাবজেক্টগুলো। তো আমার মনে হয় একটা মাস, মানে এই যে 8 মাস আমাদের বেসিক্যালি তো 8টা সাবজেক্ট পড়তে হচ্ছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ম্যাথ, জিআই বা এই সমস্ত ব্যাপারগুলো। তো সেইভাবে একটা মাসকে হয়তো একটা সাবজেক্ট যদি আমি দিয়ে দিতে পারি, ধরো আমি ফার্স্ট মান্থে কোনো একটা প্ল্যান করলাম যে এই সামনে আগস্ট মাস আসছে, আগস্টে আমি কনস্টিটিউশনটা রেডি করে ফেলবো। আমি বলছি না যে আমি সারা দিন রাত 24 ঘন্টা কনস্টিটিউশন পড়বো, সবই পড়বো, যেভাবে আমি রুটিন বানাচ্ছি পড়বো, কিন্তু মেন আমার ফোকাস থাকবে কনস্টিটিউশন, ঠিক আছে। এবং এক্ষেত্রে শুরুটা সেখান থেকেই করবো যেখানটা আমার স্ট্রং জোন। তাহলে কি তোমার নিজের মধ্যে এটা মনে হবে যে না আমি পারছি,
এবং রেগুলার বেসিসে প্র্যাকটিস সেটগুলো আমি ফলো করব। এক্ষেত্রে আমি বইয়ের নামগুলো আগে কয়েকটা বলেছি। আরেকটা ভালো যেটা বলতে পারি, অনেকে জিজ্ঞেস করে যে কী থেকে প্র্যাকটিস করবো। আরিয়ান্তের 14,000 প্লাস একটা এমসিকিউর বই মার্কেটে অ্যাভেলেবেল, যেটা কিন্তু স্ট্যান্ডার্ড খুব ভালো, মানে যেখান থেকে কোয়েশ্চেন কিন্তু আমি দেখেছি যে ডব্লিউবিসিএসের যারা পেপার সেটার যে কোনো উপায় হোক, কারণ ওরাও ওখান থেকে আইএসএর কোয়েশ্চেনগুলোকে কালেক্ট করে, আর যে কোনো উপায়েই ওখান থেকে কোয়েশ্চেন কিন্তু বেশ কিছু কমন আসে, তো এইভাবে করতে পারে। এবার কারোর যদি সেভাবেও মনে হয় যে সেভাবে পসিবল হচ্ছে না, যার যেভাবে ফিজিবল, কেউ দুটো সাবজেক্টকে একটা মাসে রাখতে পারে, বা 2 মাস ধরে কন্টিনিউ করলো, দুটো সাবজেক্টকে নিয়ে কন্টিনিউ করলো, মানে একটা সাবজেক্টকে যদি রেডি করে ফেলা যায়, বা হয়তো হিস্ট্রি একটা পোর্শন থাকে, হিস্ট্রিতে আমার 3টে পোর্শন পড়তে হচ্ছে, এনসিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন, তো এইভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি। এটা যে যার নিজের উপর ডিপেন্ড করছে যে আমি কীভাবে নিজেকে প্রিপেয়ার করব, কিন্তু মানে পুরো অ্যাজ এ হোল ব্যাপারটা একই, আমাকে পড়তে হবে, আমাকে রেডি করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে নামিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলি, মানে একদম এক্সাম হলের কথা বলছি, ম্যাথ জিআর ক্ষেত্রে আমি যেটা দেখছি, আগে তোমায় বলছিলাম যে 40 থেকে 45 সেকেন্ড আমরা টাইম পাচ্ছি একটা অঙ্ক বা করতে, সেক্ষেত্রে আমি দেখছি অনেকে হয়তো অনেকগুলো করে ফেলছে, কিন্তু শেষ 10 মিনিট বা 15 মিনিট রেখেছে আমি শেষে যে মার্ক করব, কিন্তু 10-15 মিনিটে যেয়ে কিন্তু ওই 100-150টা মার্ক করা পসিবল হচ্ছে না। অনেকে অঙ্কটা করার পরও, এরকম আমি অনেককে দেখেছি যারা 10-20টা কোয়েশ্চেন কিন্তু ছেড়ে আসতে বাধ্য হচ্ছে, কেন কি সে মার্ক করার টাইমটা পাচ্ছে না। এই ব্যাপারে কিন্তু খুব কেয়ারফুল থাকা উচিত, যাতে হাতে নিজের মতো টাইম রেখে তারপর সেইভাবে করা উচিত। এবং আরেকটা জায়গায়, যারা কোনো একটা সাবজেক্ট হয়তো খুব স্ট্রং, আমার নিজের ক্ষেত্রে হয়েছে, যেমন কোনো একটা ম্যাথে আমি হয়তো সেন্সিটিভ ইস্যুভাবে নিয়ে নিচ্ছি, ইমোশনাল ইস্যু, যে এটা এই অঙ্কটা আমি করতে পারছি না, কিন্তু সেটা করতে যে আমার 2 মিনিট টাইম চলে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথড না, কিন্তু এই জায়গাটা আমি প্রতিটা কোয়েশ্চেনে মার্কস 1, আমি একটা কঠিন কোয়েশ্চেনে অ্যান্সার করলে আমি 1 পাবো, আমি একটা সহজে করলে 1 পাবো, একটা কঠিন ছেড়ে যদি আমি দুটো সহজ সেই টাইমে করতে পারি, সেটা আমার বেনিফিট। এগুলো কিন্তু পরীক্ষা হলে বসে মাথা ঠান্ডা রেখে করতে হবে। পরীক্ষার আগে খুব চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন কি তুমি যেটা পড়েছো সেটা তোমার এমনিতে অপশান দেখলেই মনে পড়ে যাবে। পরীক্ষার আগে অনেকের মনে হয় যে না সব তো ভুলে গেলাম, কিন্তু যখন তুমি দেখবে একটা কোয়েশ্চেন, তার নিচে দেখবে 4টে অপশান, তখন তোমার অটোমেটিক্যালি দেখে মনে হবে না এটা হতে পারে না, এটাই হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি আছে, অনেক সময় আমরা ডিরেক্ট অ্যান্সারটা পেয়ে যাই না, তখন আমাদের কী করতে হয় না, হয়তো দুটোকে আমি এলিমিনেট করে দিলাম যে এই দুটো কোনোভাবেই পসিবল না, তখন বাকি দুটো থাকলো, সেই দুটোর মধ্যে আমাকে আবার এলিমিনেশন করে অনেক সময় অ্যান্সার করতে হয়। তো এইভাবে আমরা মানে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। আবারও বলবো, বারবার বলেছি এই টোটাল সেশনটার মধ্যে, যে স্ট্র্যাটেজি যে যার নিজের বানাবে, রুটিন যে যার নিজের বানাবে, নিজের উইকনেস, নিজের স্ট্রেংথ, এগুলো নিজের মতো করে আইডেন্টিফাই করতে হবে। কোনো দাদা দিদি এরা একটা গাইডলাইন দিতে পারে, কিন্তু কেউ কারো হয়ে পড়ে দিতে পারে না, কারো হয়ে পরীক্ষা দিতে পারে না, কারো হয়ে চাকরি পেতে পারে না, কারো হয়ে চাকরি করতে পারে না। তো সেক্ষেত্রে পুরোটা তোমার উপর। আমার মনে হয় তুমি যদি এই রুলগুলো ফলো করো, বা তোমরা আরও যে সমস্ত ভিডিও আপলোড করছো আমি দেখছি টাইম টু টাইম, তো তাতে করে বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন সাজেশন পাচ্ছি। হয়তো আমার সাথে কারো একটা মিলছে, কেউ একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তার সাথে আমারটা সে দেখছে যে আমারটা দাদার সাথে তো মিলছে, তো সে সেই মতো করতে পারে। আবার অন্য কারো একজনের সাথে অন্য কারো একটা মিলছে, তো এইভাবে অ্যাকর্ডিংলি তারা নিজেদের চুজ করতে হবে। আর আমরা যথেষ্ট ম্যাচিওর, কারণ সবাই যারা পড়েছে অন্তত 23-24 বছর বয়স হয়ে গেছে, নিজেরটা নিজেকে বুঝতে হবে, অন্য কেউ বুঝে দেবে না। কৃষাণু, অনেক ধন্যবাদ, আমরা সত্যিই লাকি এতক্ষণ তুমি সময় দিলে। এবং জিরো সামের যারা ফলোয়ার, যারা সাবস্ক্রাইবার আমাদের এই চ্যানেলে, তারা এক্সপেক্ট করছিল এই ধরনেরই কিছু কোয়েশ্চেনের উত্তর তারা পাবে। আমি সবার শেষে বলবো যে জিরো সামের যে এই প্রচেষ্টা, এইটার উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদেরকে ইনফরমেশন, নেসেসারি ইনফরমেশন দেওয়ার পাশাপাশি তোমরা যারা সাকসেসফুল হয়েছো, রিসেন্ট টপার্স এবং সিনিয়র সিভিল সার্ভেন্টদের অভিজ্ঞতা, তাদের কাছে অভিজ্ঞতার গল্প তাদের কাছে পৌঁছে দেয়া, তোমাদের সাকসেস স্টোরি তাদের কাছে পৌঁছে দেয়া, এবং এগুলো সব করার মাধ্যমে তাদেরকে মোটিভেট করা, ইন্সপায়ার করা। তো এই প্রচেষ্টাটা কতটা তোমার মতে সাকসেসফুলি করতে পারছে জিরো সাম, বা তোমার যদি কিছু সাজেশন থাকে আমাদের জন্য, যেভাবে স্টুডেন্টরা বেনিফিটেড হতে পারে, অ্যাসপিরেন্টরা বেনিফিটেড হতে পারে, তুমি সেই সাজেশন দেবে, আমরা আশা করব। প্রথমেই তোমাদের ধন্যবাদ জানাবো যে তোমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো, আগেও তোমাকে বলেছি। তা ওয়ান কাইন্ড অফ তোমরাও তো সোশ্যাল সার্ভিস করছো, কেন কি সবার পক্ষে সম্ভব না বিভিন্ন বড় বড় জায়গায় যে কোচিং নেওয়া বা এই সমস্ত, কিন্তু এই যে গাইডলাইন্সগুলো, এগুলো যে তোমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করছো, এগুলো কিন্তু আমার মনে হয় ক্যান্ডিডেট অনেক বেনিফিটেড হবে। এবং আমিও যখন অ্যাসপিরিয়েন্ট ছিলাম তখন এরকম বিভিন্ন ধরনের সাকসেস স্টোরি শুনে আমিও বারবার মোটিভেট হয়েছি, যখন ডিমোটিভেট হয়েছিলাম এগুলোই আমাকে নতুন করে প্রেরণা জুগিয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা যে কাজটা করছো তার জন্য তোমরা একটা খুব বড় কাজ করছো, এবং এক্ষেত্রে বলবো যে তোমরা যে সমস্ত ক্লাসগুলো করছো, মানে এই সাকসেস স্টোরির পাশাপাশি যে ক্লাসগুলো করছো সেইগুলো সংখ্যা আরও বাড়াও,
এবং এমন একটা প্রচেষ্টা করো যাতে করে পুরো সিলেবাসটাই যাতে একবারে কভার আপ করা যায়। আমি জানি এটা একটা লেন্দি প্রসেস, একবারে সম্ভব না, কিন্তু তোমরা খুব একটা ভালো কাজ করছো এবং এর সাথে যারা জড়িত আছে তাদের সকলের একটা যে গুডউইল নিয়ে একটা যাতে একটা বেটার সোসাইটিতে আমরা বিলং করতে পারি, সেই এক্সপেকটেশন তোমাদের কাছে আমার আছে বা আমাদের আছে, যারা অ্যাসপিরেন্ট তাদের আছে, যারা রিসেন্ট যারা সাকসেসফুল আছে তাদের আছে বা বাকিদেরও আছে। তো তোমরা এইভাবে চালিয়ে যাও, আমরাও তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো। কৃষাণু, অনেক ধন্যবাদ। আমরা সত্যি গর্বিত তোমার মতো ইন্সপিরেশনাল ফিগারকে আমাদের সাথে পাওয়ার জন্য, এবং এইটা ভেবে ভালো লাগে যে তোমাদের মতো এনথুসিয়াস্ট যারা ডাইনামিক পার্সোনালিটি তারা সিভিল সার্ভিসে জয়েন করছে এবং আমাদের রাজ্যের ভবিষ্যৎ তাদের হাতে। আমি তোমাকে সমগ্র জিরো সামের তরফ থেকে এবং আমাদের যারা ফলোয়ার তাদের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি তোমার ব্রাইট ফিউচারের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।